এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সঙ্গে। নমস্কার। থ্যাংক ইউ। তো আসুন শুরু করা যাক আপকি আদালতে আজকের মোকদ্দমা। আজ আমাদের অতিথি হলেন এমন এক অভিনেত্রী, এমন একজন অ্যাক্ট্রেস যিনি মুম্বাইয়ের চোখ ধাঁধানো ঝলমলে জগৎ ছেড়ে দিয়ে সন্ন্যাস নিয়েছেন, গেরুয়া বস্ত্র ধারণ করেছেন, দীক্ষা নিয়েছেন। খুব ভালো একটা ক্যারিয়ার ছেড়ে দিয়ে উনি সন্ন্যাসিনী হয়ে গেছেন। আপনারা ভাবছেন কার কথা বলছি? 12 বছর ওনাকে কেউ দেখেনি, সেই জন্য অনেক লোকেই তাকে ভুলে গেছেন। তারপর সম্প্রতি উনি মহাকুম্ভে জনসমক্ষে এসেছেন, মহামণ্ডলেশ্বর হয়েছেন, কিন্তু আপনারা ওনাকে চেনেন মমতা কুলকার্নি নামে। প্লিজ ওয়েলকাম মমতা কুলকার্নি। আজ মমতা কুলকার্নি, যার নতুন নাম জামাই নন্দগিরি, ওনার বিরুদ্ধে মোকদ্দমা চালানোর জন্য আমাদের জাজও খুব বিশেষ একজন। উনি কল্কি পীঠের পীঠাধীশ্বর, আপনারা সবাই ওনাকে চেনেন, আচার্য প্রমোদ কৃষ্ণম। আর আজকের মোকদ্দমা শুরু করার আগে, সওয়াল জবাবের পর্ব শুরু করার আগে, আজকের জাজ আচার্য প্রমোদ কৃষ্ণমের অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। অনুমতি দিলাম। গণেশায় নমঃ, গুরুভ্যো নমঃ। স জয়তি সিন্ধুবর্ধনো দেবো যৎপাচ পঙ্কজস্মরণবাসরিবিতমাসম রাশিম নাশয়তি বিঘ্নমগণাদিপ সমুক্ষয় কদন্তক্ষ কপিলো গজকর্ণক লম্বোদর্শক विकटो विघ्नाशो गणाधिप धूम्रकेतु गणाध्यक्षो भालचंद्रो गजानना। 12 एतानि नामानि पठे शृणुयादपि विद्यारंभ विवाहे च प्रवेश निर्गमे तथा संग्रामे संकटे चे विघ्नस्तस्य न जायते। शुक्लांभरधरं विष्णु शशिवर्णं चतुर्भुजं प्रसन्नं वदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। व्यासं वसिष्ठनाथनं शक्ते पौत्रं कलमशं पराशरातं जं वन्दे शुक्तातं तपोनिधिं। व्यासाय विष्णुरूपाय व्यासरूपाय विष्णुवे नमो वे ब्रह्मनिधे वासिष्ठाय नमो नमः। गणेशाय नमः, गुरुभ्यो नमः। আপনি ভগবান গণেশের আহ্বান করলেন। কোনো শুভ কাজ করার আগেই ভগবান গণেশকে স্মরণ করা হয়, তো আমিও শুভ কাজ শুরু করছি। হ্যাঁ, তা আসুন শুরু করা যাক আপকি আদালতে আজকের মোকদ্দমা। প্রথম অভিযোগ মমতা কুলকার্নি থেকে জামাই নন্দগিরি হওয়া আমাদের আজকের অতিথির বিরুদ্ধে প্রথম অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার থেকে মহামণ্ডলেশ্বর হয়ে ওঠা মমতা কুলকার্নির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে ওনার এই ধার্মিক রূপের পুরোটাই হলো ড্রামা। আমি আপনাকে মমতা জি বলবো বা জামাই নন্দগিরি বলবো, কিন্তু লোকজন বলছে আপনার এই যে রূপ, গেরুয়া বস্ত্র ধারণ করা, সন্ন্যাসিনী হওয়া, রুদ্রাক্ষ পরা, এটা একটা রোল, একটা চরিত্র সাজা, ড্রামা করা, সবটাই কয়েকদিনের ব্যাপার। অ্যাকচুয়ালি যদি এটা কয়েকদিনের ব্যাপার হতো তো আপনি 12 বছর বলেন, আমি 23 বছর ধরে তপস্যা করছি। তো 23 বছর ধরে আমি উধাও ছিলাম। আমি 2012 পর্যন্ত খুব কড়া তপস্যা করেছি। লোকে বলে যে মহামণ্ডলেশ্বর কেউ বানিয়ে দেন না। আপনি যদি চান তবে হতে পারবেন। এই গেরুয়া বস্ত্র তো শুধু একটা, অ্যাকচুয়ালি আমি এটা ধারণ করতে চাইনি। আমি কোনো জিনিসে আবদ্ধ হতে চাইনি, বিকজ আমার তেমনটা মনে হয় না আমি কোনো ভুল করেছি। এই বস্ত্র আমায় অফিসিয়ালি হয়তো মহাশক্তি, মহাকালী, আর তারপর এই মহাকুম্ভ, তারপর মহাকালীর ভূমি, তারপর আমি মহাকালীর কঠোর তপস্যা করেছি, ঘোর তপস্যা করেছি, যে কখনো কখনো আমার ভয় লাগে আমার মধ্যে থেকে
প্রচণ্ড চণ্ডিকা কখনো কখনো বাইরে বেরিয়ে আসে। সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে আপনাকে মহামণ্ডলেশ্বর বানানোর জন্যে, আর সেটাও কিন্নর আখড়ার। এখন আপনি তো কিন্নর নন, আপনি তো একজন মহিলা। আমাদের যিনি মহামণ্ডলেশ্বর ডক্টর আচার্য লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীজি রয়েছেন, যিনি আচার্য, আমার ইচ্ছাই ছিল না আমি কোনো রকম কোনো নামধারী হয়ে যাই। আমি মহাকাল, আমি হলাম প্রচণ্ড চণ্ডীর আদ্যাস্বরূপ। আর 2 দিন ধরে লোকজন আপনাদের মতোই হাসি ঠাট্টা করে আসছে। ওখানকার যে জগৎগুরু রয়েছেন, আমি ওনার নাম নেব না, আমার বিতর্কে যাতে উনি জড়িয়ে না পড়েন, উনিও আপনাদের মতোই হাসি ঠাট্টা করে আসছিলেন। আর এখন এই যে স্নান হলো, যার জন্য আমি অ্যাকচুয়ালি এসেছিলাম, আর বেলা অবধি ওই জায়গায় সব প্রস্তুত ছিল। এখন আমি মহামণ্ডলেশ্বর, আমার জন্য রথ থাকে, ছাতা থাকে, আর স্টিক থাকে, ওটাকে দণ্ড বলা হয়, ছড়ি যেমন হয় আর কি। তো এই সবের কোনো প্রস্তুতি হয়নি, আর ওই সব লোক চলে গেছিল। সব মহামণ্ডলেশ্বর হাজার রথ নিয়ে স্নানের জন্য 12টার সময় বেরিয়ে গেছিলেন। আর আমি 23 বছর ধরে তপস্যা করেছি, কিন্তু আমার এই লোকগুলো পেছনে রেখে দিল। এজন্য আমার কোনো দুঃখ নেই। আমি ওদের বললাম, যাও, আমার সঙ্গে ঝগড়া আছে, তোমরা যাও। কিন্তু আমার ভেতর থেকে, যেমনটা আমি বললাম, প্রচণ্ড চণ্ডীর पाराशक्ति विद्महे आद्याशक्ति सदाशिवाय धीमहि तन्नो सज्जोता वाम रुद्राय प्रचोदयात्। তো প্রচণ্ড চণ্ডী যিনি রয়েছেন, তিনি হলেন ঐশ্বর্য স্বরূপে থাকেন। ওনার 64 জন যোগিনা থাকেন। তো 23 বছর ধরে আমি আমার মধ্যে ওই যোগিনাদের জাগিয়ে রেখেছি। তো ওনাদের সহ্য হয়নি যে আমি পেছনে থাকি। আমি বলি, আপনারা যান। আমার শুধু এটাই দুঃখ ছিল যে এইসব অহংকার আর এইসব রথ ছত্র ছড়ির পেছনে যে অমৃত রয়েছে, যে স্নান রয়েছে, ওটা আমার রয়ে গেল। আমি খুব কাঁদি, আমি কাঁদছিলাম। সবাই ওখানে দাঁড়িয়ে পড়েছিল রথের জন্য, স্নানের জন্য। আর 3টের সময় ওখানকার যিনি মেন, তার ফোন আসে আর বলেন যে আপনি মহাগৌরী, আপনি মহাকালী। আমি বলি, কেন, কি হলো? বলেন যে গোটা স্নান স্থগিত হয়ে গেছে, আর সব রথ যে যেখানে ছিল দাঁড়িয়ে গেছে। আমি বলি, আর কি হয়েছে? বলেন, আমরা এখন 10 কিলোমিটার পথ হেঁটে ফিরে আসছি। তো আমি বলি, আমি হলাম মহাকালী। যে স্নানে আপনি ডুব দিচ্ছেন, সেটা হলাম আমি নিজেই। আপনি তাকে পেছনে কিভাবে ছেড়ে এলেন? আমি বলি, আমি ভোর 4টের সময় উঠেছি। আমি বলি, আমার স্নান হয়নি, অন্তত এটা তো বলুন, আমি কি চা পাবো? উনি আমায় বললেন, এই চাওয়ালাও স্নানের জন্য গেছে। তো প্রচণ্ড চণ্ডী আরো ক্রুদ্ধ হলেন। ধরে নিন ওখানে লাশ পড়ে গিয়েছিল। এটা আমি চাইনি, কিন্তু উনি সহ্য করতে পারেননি। যদি এই চাওয়ালা ঝাড়ুওয়ালা স্নানের জন্য যেতে পারেন, এতটা আমি তো কোনো খারাপ কাজ করিনি। 23 বছর ধরে আমি অন্তরালে তপস্যা ধ্যান করেছি। তাও যদি আমার স্নানের জন্য অধিকার না থাকে, হয়তো উনিও এটা বুঝতে পারছিলেন না। দেখুন, আমি জিজ্ঞেস করছিলাম মহামণ্ডলেশ্বর আপনাকে যে বানানো হলো, আর যিনি আপনাকে বানালেন ওনার বিরুদ্ধে এনকোয়ারি শুরু হয়ে গেল যে কাকে বানিয়ে দিয়েছেন। ঠিক আছে, আজ তো প্রমাণ হয়ে গেছে কাকে বানিয়েছে। আমি তো প্রথমেই বলে দিয়েছিলাম, যেদিন আমার অভিষেক হয়েছিল, আমায় শাস্ত্রের জন্য ডাকুন প্লিজ। কিন্তু আমায় কেউ শাস্ত্রের জন্য ডাকতেই চায় না। স্বামী এত রামদেব তো ইন্টারভিউ বলছিলেন যে চলে। আজকাল যে কারোর মুন্ডু ধরে তাকে মহামণ্ডলেশ্বর বানিয়ে দেওয়া হচ্ছে। এখন আমি রামদেব বাবাকে কি বলবো? ওনার মহাকাল আর মহাকালীর ভয় থাকা দরকার, ব্যাস। আমি ওনার নিজের ওপরেই ছেড়ে দিলাম। আমি কিছু করি না, উনি ক্রুদ্ধ হয়ে যান। আর বাবা বাগেশ্বর, ওনার সাথে তো বজরংবলী রয়েছেন। দেখুন, বাবা বাগেশ্বর বলেছেন যে মহামণ্ডলেশ্বর হওয়ার জন্য 50 বছর তপস্যা করতে হয়। উনি বলছেন আমি নিজেই এখনো হতে পারেননি। এই কি করে হয়ে গেল? এটা কি জানেন, ওই যে ন্যাপি ধীরেন্দ্র শাস্ত্রী রয়েছেন,
যতদিন ওনার আয়ু রয়েছে সেই 25 বছর আমি তপস্যা করেছি। আর যাকে উনি সিদ্ধ করে রেখেছেন উনি হলেন হনুমানজি। ওনার আমার সঙ্গে 23 বছরের তপস্যাতে দুবার প্রত্যক্ষ স্বরূপ। আমার সঙ্গে ওনার থাকা হয়ে গেছে। আমি তো ওনার গুরু যিনি রয়েছেন রামভদ্রাচার্য, আমি শুধু ওনাকে, ধীরেন্দ্র শাস্ত্রীকে এটাই বলতে চাইব যে আপনার গুরু, ওনার কাছে দিব্য দৃষ্টি রয়েছে। ওনাকে জিজ্ঞাসা করুন আমি কে, আর যেন চুপচাপ বসে যান। কিন্তু কিন্নর আখড়ার যারা রয়েছেন ওনারাই এখনো মানতে চান না। ওখানে এমন কিছু লোক রয়েছেন যারা বলছেন কোনো কিন্নরকেই বানানো হয় কিন্নরদের মহামণ্ডলেশ্বর। না, অ্যাকচুয়ালি ওনাদের যে মহামণ্ডলেশ্বর রয়েছেন আচার্য লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী, উনি আমাকে ওয়েলকাম করেন। আমি তো একদম এইসব জিনিসের জন্য প্রস্তুত ছিলাম না। ওনার সঙ্গে দুবার এখন দেখা লক্ষ্মী হয়। নারায়ণ ত্রিপাঠীজির সমস্যা হয়ে গেছে। হ্যাঁ। ওনার ওপর এনকোয়ারি হচ্ছে যে উনি কেন মমতা কুলকার্নিকে বানালেন। এখন হবে না। এখন যার এই সংশয় ছিল যে কেন আমার মহামণ্ডলেশ্বর বানানো হলো, আমি কোনো দেখুন, ধ্যান সাধনা যারাই করিনি। সন্ন্যাসী হয়েছেন, সাধু হয়েছেন, মহামণ্ডলেশ্বরও হয়েছেন, ওনাদের ব্যাপারে মনে করা হয় যে ওনারা বেদের অধ্যয়ন করেছেন, হয়তো শাস্ত্রের অধ্যয়ন করেছেন, আধ্যাত্ম বুঝেছেন হয়তো। আপনার ব্যাপারে তো এমন কিছু দেখিনি। এই জন্য বারবার আমি এটাই বলি, কখনো কখনো আমি নিজেকে উল্টো ভাবেও দেখতে থাকি, যাতে আমার আসল জ্ঞান ঢাকা পড়ে যায়। আর এমনিতে জ্ঞান বেশি দেখানো ঠিক নয়, তাতে অহংকার তৈরি হয়। কিন্তু আপনি বেদের উল্লেখ করলেন, তাই আমি একটু আজ এমনি মন্ত্র উচ্চারণ করিনি। আমি ভাবলাম এখানেই আজ আমি করব, যাতে সবার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। আর এটা ঋগ্বেদের মন্ত্র। अग्निम ईले पुरोहितम यज्ञस्य देव मृत्विगम होतारम रत्न धाता माम अग्निम ए पूर्ववी ऋषिभिरिड्यो नूतने ऋता स देवाय वक्षति उपता अग्ने उपत्वाम अग्ने दिवे दिवे दोषावस्थादिय वयम नमो भरंत एमसि अग्नेयम यज्ञम धर्म विश्वस्ता परिभूषिषि इदवेषु गच्छति। এবার আমাকেও তো আমার কাজ করতে হবে। না, অ্যাকচুয়ালি কি বলুন তো, হ্যাঁ। আপনি গণেশজিকে আহ্বান করেছেন, হ্যাঁ। আদিশক্তিকে করেছেন। ব্রহ্মার হওয়া দরকার, নারায়ণের হওয়া দরকার। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फल हेतुर्भुर्माते संगोस्तव कर्मणे आत्मा तो हम गिरजामति सचरा प्राणम तम श्रीरागम पूजा ते विश्व भोग रचना निद्रा समाधि स्थिति संचारा पद्यो प्रदक्षिणा विधि स्तोत्यानि सर्वागिरि यद्यत कर्म करोनि तदखिलम शंभो तवाराधनम कर चरण कृतम वा कायजम कर्मजम वा श्रवणनेनजम वा मानसम वा अपराधम विहितम वा सर्वे देव क्षमस्व। जय जय करुणावे श्री महादेव शंभो। ओम शांति 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 शांति। আচ্ছা, যখন শান্তি হয়ে গেছে, ব্রহ্মা আমি হয়ে গেছেন, আপনাকে নারায়ণ হয়ে গেছেন, শিবজি হয়ে গেছেন। আমি এবার মাঝখানে আপনাকে 2-3টে প্রশ্ন করি। আর লক্ষ্মীর এখনো হয়নি, আর সরস্বতীরও। প্লিজ দেখুন, একবার এসব তো হতেই থাকবে, আমাদের জীবনে তো রোজই হতে থাকে। প্লিজ। যাক, আপনি খুব ভালো কাজ করেছেন। এটা সনাতন ধর্মের পরম্পরা, সব দেবদেবীকে স্মরণ করা। আমি যত মন্ত্র উচ্চারণ করেছি এর সঙ্গে ব্রহ্মবিদ্যার কোনো সম্পর্ক নেই। এর জন্য আপনাকে পণ্ডিত হতে হবে, আপনাকে আচার্য হতে হবে, আপনি মহাকালের কোনো মহন্ত হয়ে গেলে তবে এই সব মন্ত্র আর ঋগ্বেদের আমিন মন্ত্র উচ্চারণ করলাম। এই পণ্ডিতের বিষয়ের অভ্যেস হয়ে গেছে, একে ব্রহ্মবিদ্যা বলা হয়। এটা তো সব আওয়াজকে শান্ত করার পরে যে ধ্যান হয়, অষ্টাঙ্গ যোগা হয়, তার সাহায্যে এই ব্রহ্মবিদ্যা সিদ্ধ করা হয়। এই জন্য আপনাকে ধ্যান করতে হয়, আপনাকে তপস্যা করতে হয়, আপনাকে উপবাস রাখতে হয় কঠোর, তবে ওটা জাগরণ হয়, যেটাকে আমরা বলি কুণ্ডলিনী শক্তি যোগা, যেটাকে বলা হয় কুণ্ডলিনী শক্তি, যার মূল ধারা চক্রতে। ওর শব্দ, ওর মন্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই। দেখুন, আপনার সমস্ত জ্ঞান কিন্নর আখড়ার যেসব লোক রয়েছে তারা মানতে চান না। ওখানে একজন মহামণ্ডলেশ্বর রয়েছেন, হিমাঙ্গীজি। হ্যাঁ, উনি বলছেন যে 10 কোটি টাকা দিয়ে আপনি মহামণ্ডলেশ্বর হয়েছেন। আমার কাছে 10 কি 1 কোটি টাকাও নেই। আমার ব্যাংক অ্যাকাউন্ট সিল করে দিয়েছে গভর্নমেন্ট। আপনি জানেন না কিভাবে আমার কাটে, আমার জীবন কাটে। এই চোখে জল এমনি আসছে না।
আমি অনেক কিছু ত্যাগ করেছি, অনেক জিনিস। আমার আমার এখনো অব্দি ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা রয়েছে, আমার সব সিজড। আমার কাছে টাকা নেই, কারো কাছ থেকে ধার নিয়ে 2 লাখ গুরু ভেট দিতে হয়, সেটা আমি। তো আপনি বলছেন যে আপনার মধ্যে কালীর শক্তি রয়েছে, এই জন্যে রথ থেমে গিয়েছিল মহাকুম্ভে? আমি তার প্রতীক স্বরূপ। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়ে নিন। দেখুন, আমি 12 বছর এখানে আসিনি, 23 বছর আমি পা রাখিনি নিজের জায়গায়, আমার ভারতবর্ষে। কারণ আমি সংকল্প আর শক্তি নিয়েছিলাম যে আমার ওপর অভিযোগ এনেছিল, সেই অভিযোগ সবার প্রথমে কোর্ট থেকে ফয়সালা হোক। এখন সেটা শেষ হয়ে গেছে, প্রথমে কেসই ছিল না। আমি মমতা কুলকার্নি, এই নামটা পাবলিসিটি করার জন্য আমার নাম কেসে ঢুকিয়ে দেয় সিবিআই। সবাই আমার, যেটা আপনারা সবাই জানেন কোন অফিসার আমার নাম নিয়েছেন, ওনার বম্বের কমিশনার হওয়ার ছিল, উনি আমার নাম নেন। ওই কেস তো তুলে ফেলে দিয়েছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। তো আমার এটাই সংকল্প ছিল যে যতক্ষণ কেস শেষ না হচ্ছে ততক্ষণ আমি হিন্দুস্তানে পা রাখবো না। আর এতে ছিলই বা কি, এতে কি লাভ হতো? আর যে আমার ওপর অভিযোগ আনলো, ওনার সময় শেষ হওয়ার আগে কমিশনার পদ থেকে ওনাকে অপমান করে সরিয়ে দেওয়া হলো, আর কি। আজ আমি অভিযোগ করছি, আমার কিছু হবে না তো আবার? আর যেটা আমি ভাবি, যেখানে আমি ছিলাম, এখন আমি যেখানে ছিলাম কুম্ভতে, ওখানে জগৎগুরু ছিলেন, 5-6 মহামণ্ডলেশ্বর ছিলেন। তো রথ যখন এরকম হয়ে গেল, যখন ফিরে এলো, আর উনি আমায় বললেন, হে মাতা, আপনি হলেন পূর্ণমাতা। তো আমি বলি, আমি এখনো পূর্ণমাতা নই, আমি এখনো শিষ্য। বিকজ পূর্ণ হলেন শুধু পরমেশ্বর। আপনি যে আমায় পূর্ণ বললেন, এতে আমি আরো দেখুন, বেশি অনেক লোক শিক্ষা এটা পেলাম। বলছে আপনার এই যে রূপ হয়েছে সেটা হয়তো কিছুদিনের জন্যে, আপনি আবার ফিল্মের জগতে ফিরে যাবেন যখন আপনার অনেক পাবলিসিটি হয়ে যাবে, অনেক নাম হয়ে যাবে। 23 যখন যেটা হয়, আপনি যার যার ব্যাপারে এখনো অবধি শুনেছেন, 2-3 বছরের জন্য এসেছেন, তারা কখনো ব্রহ্মবিদ্যার বিনোদ খান্নার জ্ঞানই নাম প্রাপ্ত সারা করে পৃথিবী না। জানে, উনিও কিন্তু সন্ন্যাসী হয়ে গেছিলেন, তারপর আবার ফিল্মে ফিরে আসেন। দেখুন, ওটাই তো হয়, যার পূর্ণ জ্ঞান হয় তিনি এমনটা এরকম করতেই পারবেন না। এ তো এমন হয়ে গেছে যেন একটা, যেন দুধ যেটাকে ফাটিয়ে যখন ঘিতে তার রূপ পরিবর্তিত হয়, স্বরূপ হ্যাঁ, হয়ে যায়, কিন্তু যখন ঘি হয়ে দেখুন, যায় আপনি আর সেটাকে দুধ বানাতে পারবেন না। তো আমি ঘি হয়ে গেছি এই 23 বছরে। 2-3 বছরের যদি হতো, আড়ম্বর হতো, তাহলে হয়তো ফিরে আসতাম, বিকজ এই ব্রহ্মবিদ্যা রয়েছে। সত্যি, দিস ইজ নট আ জোক। এখন যদি কেউ আসতে চায়, আমায় দেখে লোক, আমি দেখেছি ওখানে অনেক লোক এরকম পড়ে চলে এসেছে, ওনাদের মনে হয়েছে এটা 2 দিনের আড়ম্বর অনুষ্ঠান, ফ্যান্সি ড্রেস কম্পিটিশন। আপনি জানেন না যে 23 বছর ধরে আমি কোন জিনিসের মধ্যে দিয়ে গেছি, এটা শুধু আমি জানি। আমি 3 মাস অন্ন ত্যাগ করে দিয়েছিলাম। আমি এমন এমন হঠযোগ অভ্যেস করেছি যে যাতে আমি আদি শক্তিকে আমার সামনে আসার জন্য বাধ্য করেছিলাম। আমি আমি বলতে চাইছি, আমি আদি শক্তিকে বলি, যতক্ষণ না আপনারা আসছেন আমি অন্ন স্পর্শ করব না। আমার 12 দিনের 5 দিন তো জল না খেয়েছিলাম, আর 15তম দিনে ভগবতীর সঙ্গে সাক্ষাৎ দর্শন হয়ে যায় আমার। তারপর আমি গিয়ে অন্ন গ্রহণ করি। আপনি দেখুন, প্রথম আর ভারতীয় দেখুন, যার, সরি, আপনি আমায় একটা প্রশ্ন হ্যাঁ, করেছেন যে আমার অ্যাকাউন্টস, ব্যাংক অ্যাকাউন্টস ভগবান কেন খুলছেন না? যদি আমি হই বা না হই তো? ওটাও আমি ঈশ্বরের ওপর, যে প্রচণ্ড চণ্ডী রয়েছেন তার উপর ছেড়ে দিয়েছি। দেখুন, আমার যদি লোভ থাকতো তাহলে আমি বলিউডই ছাড়তাম না। 25 বছর আমি একবারও এসে দেখিনি। আমার 3টে অ্যাপার্টমেন্ট রয়েছে, সেগুলো ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে, কারণ ওগুলো খোলার জন্য 25 বছর ধরে ওখানে কেউ ছিল না।
ওগুলোর ফটো আমি আপনাকে পাঠাবো। ভেতর থেকে দেওয়াল পড়ে গেছে। আমি ভেতরে যাইনি, কিন্তু বাইরের অবস্থা আমি আপনাকে দেখাবো। তেমনটা কে করতে পারে যদি তার অর্থের ওপর, যদি তার তার বলিউডের ওপর ভালোবাসা থাকতো? তো আমার 3টে অ্যাপার্টমেন্ট আছে, ওগুলোর ওপর সব ফাটল ধরে গেছে। আমি আমার এই জীবনকে সে গুরুত্বই দিইনি। আমি তো আপনাকে ওটাই জিজ্ঞেস করছি যে যখন আমি কেন এটা চাইবো? যখন আপনার এত শক্তি রয়েছে তো কিভাবে ওই অ্যাপার্টমেন্ট খারাপ হতে পারে? না না, দেখুন, যোগীর এই জিনিসের চিন্তাই থাকে না যে তার বাড়ি আছে কিনা। আমি তো ঝুপড়িতে থাকার জন্য তৈরি। আপনি তো বলেছেন অ্যাপার্টমেন্ট খারাপ হয়ে গেছে, আমি তো বলিনি। না না, আমি এটাই আপনাকে বলছি। আপনি আমায় বলছেন তো আপনি চণ্ডীকে বলুন ওটা খোলার জন্য, তো আমি এই ব্যাপারটাকে গুরুত্বই দিইনি। আমি আমার ব্রহ্মবিদ্যার প্রতি এটা বলুন, এই যে আমি তো শুধু এটাই চাই যে আমার উপর যে অভিযোগ রয়েছে সেটা খারিজ হোক, আর বাকি সব তো যখন সময় হবে। এই যে আপনার উপর অভিযোগ উঠেছে, যেমন আপনি তো আমাকে বলছিলেন আপনি যদি রাম হন, নারায়ণ হন, তাহলে রামের তো হনুমানের দরকার পড়তো না সব জায়গায়। আপনি দেখুন উনি লঙ্কার যে অবস্থা করেছিলেন, রাম আর লক্ষণ দুজন হনুমানের 2 কাঁধে ছিলেন। ওখানে তো লক্ষণও হয়ে গেছিলেন, অজ্ঞান হয়ে গেছিলেন। হনুমানকে গিয়ে ওটা আনতে হলো, সঞ্জীবনী বুটি আনতে হলো। রাম তো বলতে পারতেন আমি স্বয়ং নারায়ণ, আমার হনুমানের কি দরকার? নারায়ণের তো শিষ্য, রামের তো শিষ্য হলো হনুমান। দেখুন, এই কথা তো পরিষ্কার হয়ে গেছে যে আপনার ভালো আজও এমন লোক আছেন যারা রামকে দেবতা মনে করেন না। আজও লোক বলেন রাম কোথায়, ওনার পরিচয় দাও, ওনার প্রমাণ দাও। আমি চাই না আমার এই রূপ থাকুক। আমি সেটাই বলতে চাইছি, যার আমি তপস্যা করছি চণ্ডীর, তো আমার কিছু জিনিস উনি বরদাস্ত করতে পারেন না। আমার চোখে জল বরদাস্ত করেন না। এটা বলুন, এই যে কিন্নর আখড়া রয়েছে তাদের নিয়ম অনুযায়ী আপনার 24 ঘন্টা এরকম বস্ত্র ধারণ করার দরকার নেই, আপনার চুল কাটার দরকার নেই, আপনি সাধারণ জীবনও কাটাতে পারেন। হ্যাঁ, এরকমই রয়েছে, কিন্তু সাধারণ জীবন কি? আমার সাধারণ জীবনে রোজ ধ্যান আর তপ করে কাটে। আমার সাধারণ জীবন হলো আমি সকালে উঠি, আমি পুরুষচারণ করি, যাকে পঞ্চমকারা বলা হয়, পঞ্চতত্ত্ব, যাতে আমি দেব দেবীর অভিষেক করি, মন্ত্র উচ্চারণ করি, অভিষেক করি, কল্পনা করি। তারপর আমি কালো চা খাই আর একটা আসনে বসে সকাল 9টা থেকে দুপুর 1টা অবধি আমি একই আসনে ধ্যান করি। তারপর 1টার সময় উঠে আমি ভোগ তৈরি করি ভগবানের জন্য। তারপর আমি আবার 1টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত আমার ধ্যান করতে থাকি একই আসনে। আর 7টার সময় উঠে আবার আমি কখনো উপবাস ভঙ্গ করি, কারণ উপবাস কখনো কখনো 30 দিনের হয়ে যায়। একটা কথা আমাকে জিজ্ঞেস করতে হবে। আপনি আমায় আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে বললেন, কিন্তু বর্তমানে সময় বদলে গেছে। আপনি একটা রিলস পোস্ট করেছিলেন 31 ডিসেম্বর রাতে, যেখানে আপনি বলেছেন আপনি মঙ্গোলিয়ান খাবার খাচ্ছেন। হ্যাঁ, আমার সামনে যখন এই সিদ্ধ অবস্থা প্রাপ্ত, যখন আমার কুণ্ডলিনী শক্তি, ত্রিপুরা সুন্দরী আর সহস্রা চক্র অবধি পৌঁছে গেল ভেদ করে, তখন আমার 2জন সিদ্ধ গুরু প্রাপ্ত হয়ে গেল। যেমনটা আমি বলেছি 10 চক্রের ওপর 10 দেবী দেবতা থাকে। শ্রীকৃষ্ণ একদিন আমার পরীক্ষা নিয়েছিলেন, আর যতক্ষণ এই পরীক্ষা হতে থাকে ততক্ষণ উনি প্রকাশ করেন না। উনি স্বয়ং এসেছেন যিনি পরীক্ষা নিলেন। তারপর উনি উন্মুক্ত হলেন। যখন আমার নির্কল্প সমাধি এখান অবধি পৌঁছে গেল, সেই সিদ্ধ পুরুষ সাক্ষাৎ আমার সামনে চলে এলেন। আর ততক্ষণ আমি শুদ্ধ খাবার খেতাম আর শুদ্ধ এতে থাকতো। কিন্তু কিভাবে জানতে পারবো আমি নির্বকল্প অবস্থা অবধি পৌঁছে গেছি? আমি ওনাকে শুদ্ধ আহার দিয়ে দিয়েছি। তো উনি বললেন মেয়ে, তো আমি শুদ্ধ খাচ্ছিলাম। ওনাকে আমি জিজ্ঞেস করলাম, আমি ওনাকে বুঝে গেছিলাম যে উনি সিদ্ধ পুরুষ। ওনার যে হাব ভাব, ওনার যে লক্ষণ, কারণ আমারও তো দিব্য দৃষ্টি। আমি তো এত বড় বড় কথা বুঝবো না, সবার আগে
না না, আমায় বলতে দিন, নয়তো এসব অধরা থেকে যাবে। তো সর্বপ্রথম আদ্যা সমাধি থেকে শুরু হয়, তো দ্বিতীয় আদ্যা হয়, তখন সিদ্ধির হয়। তো আমার দুজন যে তপস্বী ছিলেন, ওনারা বলেন আমার অশুদ্ধ অশুদ্ধ চলবে। তো আমি বলি এটা কোন ধরনের অবস্থা? এই যে সিদ্ধ পুরুষ, আমার অন্তর আমার মনের দৃষ্টি থেকে দেখতে পাচ্ছি ওনারা সিদ্ধ পুরুষ, কিন্তু ওনারা কেন আমার থেকে অশুদ্ধ ভোজন চাইছেন? তো ওনারা ওনারা এমন কোন সিদ্ধি লাভ করেছেন যাতে ওনাদের তপস্যা প্রসন্ন হচ্ছে না? তো আমি আরো কড়া তপস্যা শুরু করলাম, আর আমার ওই সিদ্ধ অবস্থা প্রাপ্ত হয়ে গেল, সেই সিদ্ধ অবস্থা যা মহাকাল বা মহাকালী প্রাপ্ত হয়। উনি লক্ষ্মীর রূপে শুদ্ধ আহারও ভোজন করেন, কিন্তু উনি গিয়ে অঘরীরও অশুদ্ধ আহার ভক্ষণ করেন। আমার সেই সিদ্ধি প্রাপ্তির অবস্থা রয়েছে, যাতে আমার ধ্যান কোনো অশুদ্ধ আহারে পড়ুক বা না পড়ুক, ওতে তফাৎ হয় না। আপনি চাইনিজ, ইটালিয়ান যা ইচ্ছা খেতে পারেন, কোনো তফাৎ আসে না। কিন্তু আমি সেটা করি না, কখনো কখনো করি। আচ্ছা, এটা বলুন, এই যে আপনার আর এটাই সত্যি, এটা বলুন না, এতে এই কোনো যে ভুল নেই। আপনি সন্ন্যাসিনী হলেন, ধর্মের প্রতি আপনার আস্থা রয়েছে, এটা কি প্রথমেও ছিল নাকি নতুন নতুন এসেছে? যখন ফিল্মে কাজ করতেন তখনও কি কিছু? রজতজি, আমি এই প্রশ্নটার উত্তর দিয়ে দিয়েছি। আপনি এখন বাউন্সার করতে পারেন না। আপনি আমি এখনই বললেন না বলিউডে ছিলাম, আপনি আর নবরাত্রি ব্রত বলিউডে রাখতেন। হ্যাঁ, তো আমি এটাই বলছিলাম, বলিউডে যখন 1996-এ আমার জীবনে আমার গুরুর আগমন ঘটলো আমার মধ্যে, ওনার নাম গগনগিরি মহারাজ, উনি মহান তপস্বী। আর আমার একটা বইও আছে যেটা আমি 2011-তে, আমার যখন 12 বছর, বাই দ্য ওয়ে আমার 23 বছরে ব্রহ্মচারী ব্রত ছিল। প্রথমে 2000 থেকে 2012 অবধি আমি ব্রহ্মচারী ব্রতকে প্রাপ্ত করে আমি এই তপস্যা করেছি। আমি আপনার একটা ইন্টারভিউ পড়ছিলাম, তাতে হ্যাঁ। আপনি বলেছেন যখন আপনি ফিল্মে ছিলেন আপনি ধ্যান করতেন, নবরাত্রি ব্রত করতেন, হ্যাঁ 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 কিন্তু আপনি সেখানে এটাও বলেছেন যে সন্ধ্যায় তাজে গিয়ে 2 পেগ স্কচও খেতেন। হ্যাঁ 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 বলিউডে যে আমার লাইফ ছিল, আমি যেখানেই শুটিংয়ে যেতাম আমার 3টে সুটকেস ভর্তি থাকতো, একটা জামা কাপড়ের আর একটা মন্দিরের। ওই সুটকেস সবসময় আমার সঙ্গে ঘুরতো। আর যে রুম আমায় আমায় যেটা দেয়া হতো, পুরো একটা টেবিল, আমার মুখের জন্য নয়, তার সামনে মিরর, পুরো টেবিলে আমি পুজো করার জিনিসপত্র রাখতাম, দেবদেবীকে সাজিয়ে রাখতাম। পুজো করার পরেই আমি শুটিংয়ে যেতাম। আর এই নবরাত্রিতে 9 দিনের সংকল্প হয়, তার আমি অনুষ্ঠান রেখেছিলাম 9 দিন ধরে। আর আমি শুধু জল খেয়ে 9 দিন নবরাত্রি করেছি। আর 3টে যজ্ঞ করব, সকাল, দুপুর আর রাত্রে, এরকম 3টে যজ্ঞ আমি করি। আর আমি সংকল্প সিদ্ধ করার জন্য যে 9 দিনে আমি 36 কিলো চন্দন কাঠের সামনে চন্দন কাঠ দিয়ে আমি যজ্ঞ করেছি। আমি 9 দিন ধরে শুধু জল খেয়ে যজ্ঞ করি। আর 9 দিন ধরে আমি ওই সময়, যেমনটা আমি বললাম, কয়েক জন্ম ধরে অভ্যেস থাকে, তো আমি বুঝতে পারতাম না এটা কি করে হতো। ওই সময় আমি 2 ঘন্টা 3 ঘন্টা ধ্যানে থাকতাম, যেন হবন যজ্ঞ চলছে, চোখ বন্ধ করে 3-4 ঘন্টা আমি ধ্যান করতাম। তো 3-4 ঘন্টা কোনো জ্ঞানই থাকতো না। যখন 12টায় আমার হবন যজ্ঞ হতো, তারপর রাতে হবন যজ্ঞ। 9 দিন পূর্ণ হতো 90 দিনে। আমার ডিজাইনার যে ছিল বলিউডের, উনি এসে বলতেন, হোয়াট মমতা, হোয়াট ইজ দিস হ্যাপনিং, ইউ বিকেম টু সিরিয়াস ম্যান। তো আমি বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুব সিরিয়াস হয়ে গেছি। কাম কাম কাম, লেটস গো, enough, 9 days enough, you give God, what is this, you become too serious. তো আমি যেতাম, আমি যেতাম। তো এরকম 1-2 নবরাত্রি হয়েছে। আর তখন আমি স্কচ খেতাম, তো স্কচের 2 পেগ আমি খেয়ে নিয়েছি। আর যিনি আমার ডিজাইনার ছিলেন, ওনার নাম কমলজিৎ। তো আমি ওনাকে বললাম, কমল, জাস্ট ওয়েট, আই থিঙ্ক আই গো টু দ্য ওয়াশরুম অ্যান্ড কাম। কিন্তু আমার 9 দিনের তপস্যা এমন ছিল যে ওইসব, বিকজ কিছুই খাইনি, শুধু জল ছাড়া 9 দিন ধরে যজ্ঞ, আর এই গোটা জায়গা জ্বালা জ্বালা হচ্ছিল। যেমন আগুনের ওপর যদি ঘি ঢালেন তো কি হবে, তো পুরো একদম আগুন 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 এরকম মনে হচ্ছিল। আমি বলি, আমি বাথরুমে যাচ্ছি। আমি তো বুঝতেই পারিনি আমার কি হয়ে গেল, চোখ বন্ধ করে বসেছিলাম।
আর পুরো একদম জব 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 জব। ভেরি গুড। আর আর এইভাবে 40 মিনিট হয়ে গেছে, এভাবে 40 মিনিট হয়ে গেছে, 40 মিনিট হয়ে গেছে, বাইরে ভিড় জমে গেছে, কাওয়াল ডিজাইনার টোকা মেরে যাচ্ছে, মমতা আর ইউ ওকে, আর ইউ ওকে? আমি বলি আই এম সরি, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড। কখনো কখনো বেশি খেলে ভমিটও হয়ে যায়। না না, আমার দুটো পেগের বেশি অভ্যাস ছিল না। আর হাভানে যেটা হয়েছিল, এতদিন ধরে ফাস্টিং এ একটা আগুন জ্বলতে থাকে, তো তাতে বমি হয় না। দেখুন, এর মানে এই হলো যে যদি অগ্নি প্রজ্বলিত হয়, সিদ্ধি হয়ে যায়, তো কি হবে, কত পেগ খেতে হবে, কি করতে হবে, এসবে কিছু আসে যায় না। না 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 না, এটা 96-এ হয়েছিল, 96-97-এই হয়েছিল। 2 বছর আমার গুরু দেখেছেন, উনি মহান তপস্বী ছিলেন। উনি দেখেন যে এই মেয়েটার, এই যে ওর ডিজাইনার আর এই বলিউড ওকে বেশি দিন এই তপস্যাকে টানতে দেবে না। উনি তপস্বী, সেই জন্য ওনাকে তপস্বী বলতো লোকে। উনি দেখেন যে এইসব আশেপাশে বিরক্ত করার অনেক লোকজন রয়েছে, তো উনি আমার জন্য তপস্যার স্থান খুঁজে বার করলেন, যেখানে আমার 12 বছর কেউ বিরক্ত করবে না। কারণ 12 বছরে তপস্যা করতে হয়, তবে আপনার মধ্যে কুণ্ডলিনীর শক্তি জাগে, তবে গিয়ে আপনি নির্বিকল্প সমাধি অবধি পৌঁছতে পারবেন। সেই জন্য এই 12 বছরের ব্রহ্মচারী ব্রত করতেই হয়, তবে গিয়ে কুণ্ডলিনীর শক্তি জাগ্রত হয়। জনগণের মধ্যে থেকে 2-1টা প্রশ্ন নিতে পারি? ম্যাডাম আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যে হিন্দি সিনেমার একটা বিখ্যাত গান আছে, संसार से भागे फिरते हो भगवान को तुम क्या पाओगे। এই গানটার ওপর আপনি কি ভাবেন বলবেন? আমি একটা গান গাইবো। অবশ্যই। गुरु चरणाम्बुज निर्भर भक्त संसारात चिराग भवमुक्त। गुरु चरणाम्बुज निर्भर भक्त संसारात चिराग भवमुक्त। सेन्द्रिय मानस नियमा देवो द्रक्ष्यसि निज हृदय संदेवं। द्रक्ष्यसि निज हृदय संदेवं। भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमदे। समप्राप्ते सन्निहिते काले समप्राप्ते सन्निहिते काले नहीं नहीं रक्षति दुःखिं करणे। भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमदे। আপনি এত ভালো ভজন গাইলেন, তো আমি একটা ব্রেক নিয়ে নিই, যাতে আমিও একটু আরাম পাই আর আপনিও একটু আরাম পাই। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে মমতা কুলকার্নির সঙ্গে সওয়াল জবাবের আরো এক পর্ব। ये है एक चादर सोने वाले दो, ऊपर से ये सर्दी, बेदर्दी कैसे रात बिताएं। आओ दोनों एक चादर में सो जाएं। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের অতিথি রয়েছেন এক সময়ের খুব বড় একজন ফিল্ম স্টার মমতা কুলকার্নি। আজ উনি ইয়ামাই নন্দগিরি নামে পরিচিত। এখন আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার থেকে মহামণ্ডলেশ্বর হয়ে ওঠা মমতা কুলকার্নির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি নিজের ফ্যানেদের খুবই আশাহত করেছেন।
দেখুন, আপনাকে এত লোক বড় স্টার বানালেন, এত ভালোবাসা দিলেন, এত সম্মান দিলেন, যেখানে আপনার পেছনে লক্ষ লক্ষ লোক দৌড়তেন। আপনার প্রতিটা ফিল্ম সুপারহিট হতো। কিন্তু আজ লোকের মনে হয় আপনি হঠাৎ উধাও হয়ে গেলেন, কাউকে কিছু জানাননি। ওনারা জিজ্ঞাসা করছেন যে ফিল্ম কি আর পাচ্ছিলেন না আপনি? আমার একদম ফিল্ম নিয়ে আর কোনো ক্রেজি নেই। পেলাম কি পেলাম না এই ব্যাপারটার কোনো প্রশ্নই ওঠে না। আ এই জন্যই তো ২৩ বছর গায়েব ছিলাম। আর এর আগে আমার অনেক ফিল্মের অফার ছিল। ৩০-৪০ ফিল্ম ছিল আমার কাছে। মানে অফার ছিল। যেমনটা আমি বললাম, একটা ইচ্ছাই থাকে না। যদি আপনি ৯ দিন ধরে নবরাত্রি করেন, সব ইচ্ছাটাই চলে গেছিল। তারপর আমার মা চলে গেলেন ২০০১ সালে। তাই আর কোনো উদ্দেশ্য ছিল না আমায় বলিউডে থাকতে হবে বলে। তারপর এই সাডেনলি এমন মনে হলো এই যে বলিউড ইন্ডাস্ট্রি রয়েছে, এটা একটা ভ্রমের মতো, যেন একটা মায়া। আর এর পেছনে কোনো আসল, আসল রহস্য ভগবান এইভাবে লোক ঘুরে বেড়াতে থাকে সব এই মায়ার পেছনে, এই চাকচিক্যের পেছনে। ওটা নিজেকে বিভ্রান্তির মধ্যে লুকিয়ে রেখেছে। তো আমি এই পার্থক্যটা বুঝতে পারি যে এসব ছলনা, এসব একদিন নষ্ট হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে ক্যারিনা, খুব তাড়াতাড়ি। ক্যাটরিনা সবাই ঘুরে বেড়াচ্ছে। না, 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 আমি এটা বলতে চাইছি না। ঘুরে বেড়াচ্ছে না। জনগণের ওদেরও দরকার আছে। কখনো জনগণ সত্যি, বিশেষ করে আজকাল আমি শুনেছি বলিউডের প্রতি এমন একটা ধারণা ভেতরে তৈরি হয়েছে যে বলিউডের ফিল্ম দেখব না, এমনটা করবেন না। আমি জানি মানুষের মধ্যে কিভাবে কখন স্ট্রেস তৈরি হয়ে যায়। তারপর একটা ভালো গান শুনলে মানুষের সব স্ট্রেস বেরিয়ে যায়, তাই না? আমি আপনাকে জিজ্ঞেস করছি, এরকম কি মনে হয় আমি নিজেকে নিজেই শেষ করে দিই? বিলিভ মি, এই যে ব্রহ্মবিদ্যা আমার অভ্যেস রয়েছে, তাতে অনেকবার মনে হয়েছে আমি নিজেকে শেষ করে দিই। আর অনেকবার চেষ্টাও করেছি, কিন্তু অসফল থেকেছি। তো আমি বলছি এই সংসার, এই জীবন খুবই কঠিন। এখনো। সেই সময় সাধু হওয়া খুব সহজ ছিল। কিছু ছিল না ওনাদের কাছে। এখন অনেক কিছু সামলাতে দেখুন, হয়। আপনার যে প্রথম ফিল্ম ছিল তামিলে, আর তারপর দ্বিতীয়টা ওটা তো তেলুগুতে, দুটো ফিল্মই খুবই হিট হয়েছিল। হুম, আর ওই সময় আমার মনে আছে নেল্লোরে, অন্ধ্রপ্রদেশে মমতা কুলকার্নির মন্দির তৈরি হয়েছিল। হ্যাঁ। তো মানুষ আপনাকে দেবী বানালো, আর আপনি পূজারিনী হয়ে গেলেন। দেখুন, আমি মূর্তির বিরোধী। যতক্ষণ মানুষ রয়েছে, ইভেন আমি যা কিছু হয়ে যাই ভেতর থেকে, আদ্যা হই, মহাকালীর অংশ হই, প্রতীক স্বরূপ হই, কিন্তু আমি চাই না আমার মূর্তি কোথাও থাকুক। মূর্তি তো শুধু পারাশক্তিরই হওয়া উচিত। ওটা পূর্ণরূপ, ওটা পূর্ণ স্বরূপ। তো আপনার কখনো মনে আসে না যে পাবলিক আপনাকে এত ভালোবাসা দিল, আপনার প্রথম ফিল্ম সাইফ আলী খানের সঙ্গে আশিক আওয়ারা আই একদম হিট হয়ে গেছিল, যখনই আপনি যেতেন মানুষ আপনাকে ভালোবাসতো। হ্যাঁ, হ্যাঁ। তো এখন লোকেদের মনে হয় যে হঠাৎ করে কেন চলে গেলেন, এমন কি হয়ে গেল? কারণ আমার আধ্যাত্মিক জীবন আরো বেশি রুচিসম্পন্ন মনে হয়েছে, আর আমার সেটা মনে হয়েছে। আমি একটা শো দেখছিলাম যাতে শাহরুখ খান বলছিলেন যে উনি যখন আপনার সঙ্গে ডান্স করছিলেন কর্ণ অর্জুনে, সলমান খান আর শাহরুখ, হুম, হুম। আপনি ওনাদের দুজনকে খুব বকেছিলেন ডান্স স্টেপের জন্য। না, না, এমন কিছু হয়নি। এমনটা বলেছে শাহরুখ? শাহরুখ বলেছে, আচ্ছা। উনি বলেছিলেন যে ঠিকঠাক রিহার্সালও হয়নি। না, না, আসলে যেটা হয়েছিল আমি আপনাকে পুরোটা বলছি কি হয়েছিল সেদিন। অ্যাকচুয়ালি সেই সময় চিনি প্রকাশ কোরিওগ্রাফার ছিলেন করণ অর্জুনের, আর শাহরুখ সলমান দুজনের শুটিংয়ে গিয়েছিল। আমি একা বসেছিলাম। তারপর ১-১.৫ ঘন্টা পর চিনি প্রকাশের অ্যাসিস্ট্যান্ট এসে বলে, মমতাজি চলুন। আমি বলি কি হলো? ও বলল আপনাকে মাস্টারজি ডাকছেন। তো আমি ওপরে গেলাম। এইরকম স্টেপ ছিল। আমি ওপরে যাচ্ছিলাম। সলমান এখান দিয়ে নামছিল, শাহরুখ এখান দিয়ে যাচ্ছিল, আর ওরা দুজনে। তো তখন আমি সত্যি, আমার তখন চণ্ডীরূপ এসে গেছিল। কিছু বলিনি। আমি চুপ করে বসে গেলাম, কিচ্ছু বলিনি। আমি একদম সিরিয়াস হয়ে গেছিলাম। তো আমি গেলাম, আর তখন রাত ৮টা বাজে। তো আমি বললাম, মাস্টারজি বলুন কি হয়েছে? তো উনি বলেন, মমতা, আমি ডিসাইড করেছি
এই যে স্টেপ রয়েছে না দুটো, ইউ উইল ডু অ্যালোন। আমি বললাম মাস্টারজি আপনি এটা কেন বলছেন? সকালেই শুটিং আর ফার্স্ট শটই আমার। আর ফার্স্ট শট ক্যামেরা, 3টে ক্যামেরা লাগানো ছিল। আমার ফ্রন্ট 1 টেক 1 ওকে ফার্স্ট শট। আর আমি দেখছিলাম ওই দুজন, শাহরুখ আর সলমান, ওখানে একটা ইয়ে ছিল, কি বলে যেন, ঝোপঝাড়, বড় ঝোপ ছিল, তার মাঝখান থেকে দুজনে এরকম মুন্ডু বের করে রয়েছে। ওরাও হাসছিল আর আমি ভেতর থেকে নেক্সট শট ওদের দুজনের করতে বললাম। আর আমি বলবো কোন শটটা ছিল, ওই যে হাঁটুর ওপর, ওরা দুজন হাঁটুর ওপর, অঙ্গন মে ইয়ে কুছ হ্যায়, একটা রিটেক, দুটো রিটেক, এ দাঁড়িয়ে পড়ছে, এ বসে পড়ছে, ও পড়ে যাচ্ছে, ও আবার নিচে পড়ছে, তাও আবার 5,000 লোকের ক্রাউড ছিল। যখনই রিটেক হচ্ছে চেঁচামেচি শুরু হয়ে যাচ্ছে, আবার রিটেক, আবার চেঁচামেচি, এইভাবে 25টা রিটেক হয়ে গেল। আর রাকেশজি বললেন প্যাক আপ, আর প্যাক আপ হয়ে গেল। আমরা দৌড়ে রুমে ফিরে এলাম। আর আমি বলি লাস্ট টাইম, লাস্ট ইভিনিং এরা দুজনে মস্কারা করেছিল আমার সঙ্গে, আজ আমি এদের ছাড়বো না। আর বাকি সব স্টেপ আমার ওপর চলে এলো। তো এরা দুজন দৌড়ে ওপরে গায়েব, সলমান আর শাহরুখ। আমি বললাম আমিও আসছি। আমি চটপট স্পট বয়কে সরিয়ে দিয়ে বলি আমি আসছি, এদের কি ভরসা, আমার ওপরেই পুরো গানটা হয়ে যাক। তো আমি ওপরে গিয়ে দেখি যেই আমি সামনে এসছি, সলমান এরকম করলো আর ধড়াম করে দরজা বন্ধ করে লক করে দিল। আর আমি বেরিয়ে চলে এলাম। এই ঘটনাটা হয়েছিল, আর কিছু না, এটাই ছিল। এই দুজনের মধ্যে বেশি দুষ্টুমি কে করতো? অ্যাকচুয়ালি এদের মধ্যে বেশি দুষ্টুমি করে সলমান খান। আমার কি, আমার একটু পাংচুয়ালিটি বেশি। যে কাউকে জিজ্ঞেস করবেন, আমি তো বলিউডে 15 বছর ছিলাম। যদি কেউ আমায় বলে 6টার সময় শিফট, আমি 6:30 মেকআপ সমেত ওখানে তৈরি হয়ে যাই। তো 6:30 যখন বেরোতাম, এই সলমানের রুম আমার পাশেই ছিল, তো এরকম এরকম করতো আর আমায় দেখবে এইভাবে, আরে তাড়াতাড়ি চলো, শ্রীদেবী যাচ্ছেন, শ্রীদেবী যাচ্ছেন, তাড়াতাড়ি চলো, এইরকম করতো। আর আমি তাকে বলবো জাস্ট শাট আপ ওকে সলমান, এরকম করতো। আপনি এত বড় স্টার ছিলেন কিন্তু ঘাতকে আইটেম নাম্বার করলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর কি কারণ ছিল? কই আয় আর যায়, এরকম কোন একটা গান ছিল? অ্যাকচুয়ালি কই যায় তো লে আয় না। আর অ্যাকচুয়ালি যেটা হয়েছিল, যে ভরত শাহজির ওয়েডিং বা ওনার ছেলের কিছু ছিল, আর আমি, শাহরুখ, আমির, আমরা ওয়ার্ল্ড ট্যুরে 12টা শো করার জন্য 1 মাসের জন্য আমাদের যাওয়ার ছিল। তো করিম মোরানি, আলী মোরানি বলেন আমরা একটা ট্রায়াল শো করে নিই 8,000 জার্মানির লোকেদের সামনে। আমি বলি ঠিক আছে, ডান। তো শো হলো, আর ওই শো দেখে আমার যিনি ডিরেক্টর ছিলেন মিস্টার রাজকুমার সন্তোষী, উনি ভুলতে পারছিলেন না। তো আমার নেক্সট ডে শুটিং ছিল কমলিস্তানে। হাঁপাতে হাঁপাতে রাজকুমার সন্তোষী গেলেন ওখানে। মমতা, ওনার যে ঘাতক পিকচার ছিল ওটা 7 বছর ধরে বক্সের মধ্যে পড়েছিল, বিকজ ওনার যে অ্যাক্ট্রেস ছিল মীনাক্ষী শেষাদ্রি, ওনার বিয়ে হয়ে গেছিল আর ওনার ওই ফিল্মের জন্য আগ্রহ ছিল না। তো উনি আমার কাছে এলেন ঘাতক ফিল্মের গান নিয়ে। তো আমি নেক্সট ইজ দ্য হিস্ট্রি, এটা তো সবাই গানটা জানে। কিন্তু খুব হিট হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তো আমার তখন এরকম কখনো মনে হয়নি ওটার আগে, এর আগে কোনো স্টার অ্যাক্ট্রেস আইটেম নাম্বার করেছে বলে। আমার তো মনে হয়েছিল আমি একটা স্টেজে শো করছি, আর ওটা ওইভাবেই শুট হয়েছিল। আপনি দেখে থাকবেন গানটা, 5-6টা Stage ডান্স show এর ছিল। মতো। ওটা আমার ওয়ার্ল্ড ট্যুরের অ্যাক্ট ওরকম ছিল, সামারসল্ট ছিল, উইন্ডমিল ছিল। আর অক্ষয় কুমারের সেই সময় উঠতির সময় ছিল, আপনার সঙ্গে একটা ফিল্ম করেছিলেন যেটা বেশ হিট হয়েছিল। অক্ষয় কুমার বড় স্টার হয়ে ওঠেন তারপর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবসে বড়া খিলাড়ি পিকচার। আর আমির খান তো হুম, পারফেকশনিস্ট। যখন বাজি ওনার সাথে করেছিলেন তখন বারবার সিনে টেক নিতে হচ্ছিল। আমিও একটু পারফেকশনিস্ট আছি। ও 25 বার করতো, আমি 1-2 বার করে চুপ করে বসে থাকতাম। বিকজ মাই পয়েন্ট ওয়াজ আই হ্যাভ টু অলওয়েজ গিভ ওয়ান টেক ওকে। ম্যাক্সিমাম সেকেন্ড থার্ডতে এমন মনে হতো যে আই এম অ্যাক্টিং। আর একবার মিঠুন দা এসেছিলেন আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি ওনার 40টা পিকচার ফ্লপ হয়ে গিয়েছিল মিঠুনদার।
আর কিন্তু আমি ওসব দেখি না। মিঠুন দা ইজ ভেরি ভেরি লেজেন্ড। কিছু লোকের সঙ্গে ফিল্ম এই জন্য করা উচিত নয় যে ওটা হিট হয়ে যাবে, নিজের স্বার্থ চিন্তা না করে শুধু হ্যাঁ বলে দিতে হয়। তাদের মধ্যে একজন হলেন মিঠুন দা, তাদের মধ্যে একজন দেব সাহেবের সঙ্গে আমি 2-3টে পিকচার করেছি। আমায় সবাই বলেছিল দেব সাহেবের সঙ্গে পিকচার করো না, আর হিট হয় না। আমি বলি না, every time is not profit or loss. Sometimes you have to work for loss, not just being associated with some people. নয়তো এই অভিজ্ঞতা কোথা থেকে পাবো? দেব সাহেব চলে গেলেন, কিন্তু ওনার মেমোরি তো রয়ে গেল। কত ডিসিপ্লিন মানুষ ছিলেন। একবার ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, নিউ ইয়র্কে দেখা হয়েছিল, উনি বলেছিলেন নতুন ফিল্ম বানাচ্ছি। আমি বললাম, দেব সাহেব আপনার ফিল্ম কেউ দেখে না, কেন বানাচ্ছেন? বললেন আমি তো নিজে দেখি। একদম, এই জন্যই তো আমি বললাম না, দেব সাহেবের মতো লেজেন্ড রয়েছেন। 3 জন লেজেন্ড ছিলেন ওই সময়, দিলীপ কুমার, রাজ কাপুর, দেব সাহেব। তো দেব সাহেবের সঙ্গে আপনার যে ফিল্মটা ছিল সেটা চলেনি কোথাও? না, চলেনি। সবাই কাজ করেছেন, রেখাজিও চলেনি। তো আমার কিভাবে দুঃসাহস হবে যে না বলে দেবো? এনারা লেজেন্ড লোক, মিঠুন দাও তাই। এনারা একটা বড় কন্ট্রোভার্সি হয়েছিল, আপনি স্টার ডাস্টের জন্য একটা কভার পিকচার করেছিলেন যেটা অলমোস্ট সেমি নিউড ছিল, টপলেস, যেটাকে আমরা বলতে পারি। ওকে, মনে করানোর জন্য আমি সকলকে দেখাতেও পারি ছবিটা। না, দেখাতে হবে না। দেখাবো না? যখন স্টারডাস্টের লোক আমার কাছে এসেছিল, ওনারা ডেমি মুরের পিকচার নিয়ে এসেছিলেন আমার কাছে। আর আপনি দেখবেন, সত্যি বলছি, ওতে কোনো রকম অশ্লীলতা দেখায়নি। কারণ ওই সময় আমি খুবই ইনোসেন্ট ছিলাম, বিকজ আমার তখন সবে স্কুলিং হয়েছিল। আই ওয়াজ ইন দ্য 9th স্ট্যান্ডার্ড। আর ওই সময়ে আমি একটা স্টেটমেন্টও দিয়েছিলাম, আই এম স্টিল ভার্জিন। তো মানুষের সেটা ডাইজেস্ট হলো না, বিকজ ওদের মনে হয় বলিউডে কেউ যা খুশি করেই ঢোকে, যেভাবে হোক না। আর ওরকম লোকজন আসেও, আর ওরকম করেও থাকে। হয়তো তারা টাকার জন্য বলিউডে এসেছে, বা হয়তো তাদের এমন কোনো দরকার আছে যার জন্য বলিউডে আসে। আমার তো এরকম কিছু ছিল না। আমি বড় পরিবার থেকে এসেছি। ড্যাডি ট্রান্সপোর্ট অফিসার ছিলেন 35 বছর। তো আমার সেরকম কোনো দরকার ছিল না। শুধু এটাই ছিল, ডেমি মুর ছিলেন, আর উনি এইরকম পোজ নিতেন। আর যেমনটা বলা হয়, I did know anything about sex. Since I did know anything about the sex, I didn't know what was nudity about. What is অশ্লীল? দেখুন, যতক্ষণ আপনি সেক্সুয়ালি কনসিয়াস না হন, যখনই আপনার সেক্সুয়ালি কনসিয়াসনেস আসবে, তখনই আপনি বলবেন ইস, এটা অশ্লীল। বিকজ ইউ আর কানেক্টিং দ্যাট নিউড বডি, ওই বিনা পোশাকের কাপড়ের শরীর, as she, because he was seeing sex there. Can you believe, last 23 years I have seen YouTube only, but I never seen a pornography. You can't see my pornography photograph, my anything on my anywhere. ইচ্ছেও হবে না দেখার। যখন আপনি এই গানটা রেকর্ড করেছিলেন, হ্যাঁ, छत पे सोया था बहनोई, तन्ने समझ के सो गई, তখন জানতেন আপনি যে না actually, if you ask any dancer, you ask Madhuri Dixit this, you ask anybody on this universe this, they will say they never heard this line. We never hear the lyrics. A dancer goes for the steps. So আমি কখনো খেয়ালই করিনি ছাদ পে সোয়া থা বেহনোই তনিয়া সমঝ কে সো গই। সোয়া কি, বেহনোই কি, তনিয়া কি, এসব কিচ্ছু জানতাম না। আমি শুধু স্টেপস দেখতাম। স্টেপটা এরকম, স্টেপ দেখে আমি বলতাম যে আরে এটা কিভাবে করব। এটা 10 বার করতাম, 15 বার করতাম, এরকম। আচ্ছা, আরো একটা গানের কথা আমি বলবো। হ্যাঁ, ये है एक चादर सोने वाले दो, ऊपर से ये सर्दी, बेदर्दी कैसे रात बिताएं, आओ दोनों एक चादर में सो जाएं। এখন আপনি যদি 6-7 বছরের বাচ্চাকে বলেন আই এম টু সেক্সি ফর দিস থিং, তো এই সেক্সি কথাটা বাচ্চা থোড়ি বুঝবে। এই সেক্সি কি জিনিস ও গাইবে, ও ভাববে এটা কোনো মন্ত্র, ও বলবে এটা কোনো মন্ত্র। গান তো এইভাবেই গায়, জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল। এখন কি করব, বলিউডে তো এইসবই হয়, গায় একজন, নাচে আরেকজন, আবার কখনো কখনো আমরা অন দ্য স্পট গান পাই। আর এইসব গানে জানেন কি হয়, যতক্ষণ না আমরা শুটিং এ গেছি, এই যে ক্যামেরা আপনারা এখানে সাজিয়ে রেখেছেন, তো ক্যামেরার সামনে বসে শুনি আরে এটা আবার কি গান, কি সব লিরিক্স আছে, ততক্ষণে তো ফিনিশ হয়ে গেছে, খাবার তৈরি হয়ে গেছে আগে, আমি শুধু গিয়ে ওখানে স্টেপস করি।
এই জন্যই তো হিন্দিতে কথা। 900 चूहे खा के बिल्ली आज को चली। দেখুন দেখুন দেখুন, অ্যাটলিস্ট তো হজে গেছি। 900 নয়, 1000 নয়, 5000 বলুন, ওটা খেয়ে তো হজে গেছি। যেমন গৌতম বুদ্ধ অ্যালোকালিস্টেতেও স্ত্রী পুরুষের জন্য দুরকম মাপদণ্ড রয়েছে। বাই দ্য ওয়ে, কেউ এটা জিজ্ঞেস করেনি সিদ্ধার্থকে যখন সে বৃদ্ধ হয়ে যায় যে সিদ্ধার্থ, যখন মহলে তোমার বাবা তোমাকে পালিয়ে না যাওয়ার জন্য কি কি এনে আপনাকে আকৃষ্ট করাচ্ছিলেন। কেউ বলেন ওনাকে মেয়ে এনে দেওয়া হতো, অপ্সরা দেওয়া হতো, আরো কি কি সব এনে দিতেন যাতে বাইরে না যায়। তো ওখানে সিদ্ধার্থ তো 1000 ইঁদুর বাদুর খেয়ে নিয়েছেন ওই মহলের ভেতরে। তো এটা যখন বুদ্ধ হয়ে গেলেন তখন সিদ্ধার্থকে কেউ জিজ্ঞেস করেনি। কিন্তু কেন একজন মহিলা যখন সন্ন্যাসিনী হন তাকে জিজ্ঞেস করা হয় তুমি পাস্টে কতগুলো ইঁদুর খেয়েছো? খেয়েছি, ওটা তো 23 বছর আগে খেয়েছি। দেখুন, আর সেই জন্যই তো producer- ব্রহ্মচার্যের ব্রত 12 বছর ধরে ভেতর থেকে শুদ্ধ করে দিয়েছে। এই জন্যই তো ওই শুদ্ধতা করতে হয়। সমস্ত ডিরেক্টর প্রডিউসার ওই সময় বলতেন এত লম্বা চুল, ফর্সা গাল, হিট মেশিন হলো মমতা কুলকার্নি। আর ওই সব কিছু ছেড়ে আপনি যে কোথায় চলে গেলেন কে জানে। কিছু লোক তো ইনস্টাগ্রামে লিখেছিলেন মমতাজি আপনি কোথায় কার চক্করে পড়ে গেছেন, বাবাদের চক্করে পড়ে গেছেন, আপনি নিজের একেবারে সর্বনাশ করে দিচ্ছেন। আমরা আপনাকে করণ অর্জুন 2-তে দেখতে চেয়েছিলাম, এমনটা আপনি করবেন না, এরকমও লোকজন বলেছে। তো তাদের ডাকে আপনি কখনো সাড়া দেবেন? না না, এখন ওসব শেষ হয়ে গেছে। যেমনটা আমি বললাম না, দুধ থেকে ঘি হয়ে গেলে আর ঘি থেকে দুধ হওয়ার প্রশ্ন ওঠে না। কখন আপনার কি রিগ্রেট হয় যে এমন ফিল্ম করেছি, এমন ফটোশুট করেছি, এমন গানে ডান্স করেছি? না, আমার মনে হয় ওই সময় ওটাই ঠিক ছিল, আর বয়সটাও তেমনই ছিল। ইয়াং বয়সে তো মানুষ সবকিছু করা উচিত, তাতেই তো আপনার পূর্ণ প্রাপ্তি। বলে না যে সম্পূর্ণ ভোগ করলে তবেই ইউ ওয়ান্ট টু গো টু সন্ন্যাস। জনগণের থেকে দু একটা প্রশ্ন নিয়ে নেব। মুম্বাই থেকে আসা এত বড় অভিনেত্রী ছিলেন আপনি, আর এখন সন্ন্যাস ধারণ করে ফেলেছেন। তো এই দুটো লাইফের মধ্যে আপনার কোন লাইফটা ভালো লেগেছে? আপনার এই দুই লাইফের ব্যাপারে অনুভব কেমন হয়েছে? আমি আপনাকে একটা কথা বলবো, সত্যি আপনাকে একটা কথা বলবো, 23 বছরও কম পড়ে যায় ভগবানকে দেওয়ার জন্য। আর যখন আমার অভিষেক চলছিল, পাট্টা অভিষেক চলছিল, আমি খুব কাঁদছিলাম। তো লোকের মনে হয় আমি খুব অনুতাপ করছি। আরে না, আমি গোবিন্দের ভজন গাইছিলাম, চোখে জল এসে গেছিল, এটা ভক্তির জল। দেখুন, আমি এখনো তো কাঁদছি, আমি ভগবানের নাম নিলেই কাঁদি। এখন আপনি ভাবুন, আমি এই জন্য কাঁদছি ভগবানের কাছে। আপনার বাবা মা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি যে আপনাকে মন প্রাণ থেকে চাইবে সে হলেন ভগবান। আপনি ওনার ভক্তিতে সমর্পিত থাকুন। আমরা সত্যি খুব অন্ধ, মূর্খ, সমস্যায় জর্জরিত। উনি আপনাকে এত ভালোবাসেন, এত সামলান যে আপনি ভাবতেও পারবেন না। আর আপনি যদি 23 বছর তার কাছে সমর্পিত করেন, আমি তো ভয় পাই যে যারা আমার মহামণ্ডলেশ্বর হওয়াতে বিরোধিতা করছে, আমি ভয় পাচ্ছি। আমি ওদের বলছি নিজেদের সিংহাসন বাঁচান, আমার কিছুই নেই সাক্ষ্য ছাড়া। কিন্তু আমি যে শক্তিগুলোর পুজো করি, কি করে জানবো তারা আপনাকে ক্ষমা করবে কি না করবে? আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে মমতা কুলকার্নির সঙ্গে সওয়াল জবাবের আরো একটা পর্ব। সবচেয়ে বড় কন্ট্রোভার্সি আর সবচেয়ে বড় অ্যারোগেন্সের কথা হয়েছে রাজকুমার সন্তোষীর সঙ্গে। হ্যাঁ, উনি বলেছেন যে আমাকে মমতা আন্ডারওয়ার্ল্ড থেকে দাউদ ইব্রাহিমকে দিয়ে হুমকি দিয়েছে। না না না, আমার আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কোনো যোগাযোগ নেই। দাউদের সঙ্গে তো আমার কোনোদিন দেখাই হয়নি, কোনো প্রশ্নই নেই। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন মুম্বাইয়ের ফিল্মি সুপারস্টার মমতা কুলকার্নি। ওনার নতুন নাম ইয়ামাই নন্দগিরি। আপকে আদালতে পরের অভিযোগ। आपकी আদালতে ফিল্ম স্টার থেকে মহামণ্ডলেশ্বর হয়ে ওঠা মমতা কুলকার্নির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে ওনার নিজের সাফল্য নিয়ে অহংকার হয়ে গেছিল। দেখুন, আপনি বলেন যে ওই সময়ও ফিল্মে থাকার সময় আপনি ধার্মিক ছিলেন, কিন্তু যারা ধার্মিক প্রবৃত্তির মানুষ হন ওনাদের অনেক সংযম থাকে, ওনাদের রাগ কম হয়, অহংকার কম হয়। কিন্তু এমন অনেক উদাহরণ দিতে পারি আপনাকে, যেমন
আপনার নিজের সৌন্দর্য নিয়ে গর্ব রয়েছে, তো আপনি বলেছেন রেখা আর শ্রীদেবী এনারা হলেন কসমেটিক বিউটি, আসল বিউটি হলাম তো আমি। ওরে বাবা, না না, এটা একেবারে ভুল কথা। জানি না এটা কোত্থেকে বের করেছেন। না না, এটা একদম ভুল, একদম ভুল। ওই সময় কি হতো জানেন? উই ইউজ টু হ্যাভ দ্যাট স্টারডাস্ট সিনেপ্লিস। অনেক কন্ট্রোভার্সি হতো ওই সময়। ওই সময় একটা কন্ট্রোভার্সি সিনেব্লিটসে এসেছিল। আর আমি ওই পত্রিকা, ওই সাংবাদিকের নাম নিতে চাইব না। কিন্তু এরা কি করতেন জানেন? ওনাদের কোনো স্টারের সঙ্গে হয়তো ব্যক্তিগত শত্রুতা আছে, সেটা বলার জন্য সাহস নেই, তুমি অপদার্থ। তো উনি লিখে দেবেন মমতা বলেছে রেখা অপদার্থ। আই এম টেলিং ইউ, এমনটা হয়েছে আমার সঙ্গে। তো চটপট রেখাজিকে ফোন করলাম, আমি বললাম রেখাজি, এখন 5 দিন পর আমার একটা ইন্টারভিউ আসতে চলেছে সিনেব্লিটসে, আর তাতে যা কিছু লেখা থাকবে সেটা আমি বলিনি। আমায় বলেন এই সাংবাদিকটা কে? আমি বলি ওনার নাম দেব না, XYZ। উনি বলেন ঠিক আছে, কিন্তু ওই লাইনগুলো আমার নয়। মমতা, আই আন্ডারস্টুড, সো ডোন্ট টেক পার্সোনালি। একদিন কাজল, যখন আমি কারণ অর্জুনের শুটিং করছিলাম, ও হঠাৎ ধর করে আমার মেকআপ রুমে ধরপড় করে ঢুকে পড়লো। ইউ নো কাজল ইজ। তো কাজল দরজা খোলে, আর আমি বলি, ইয়া কাজল, হোয়াট ইজ দিস? নো, আই এম গেটিং ওয়ান ইন্টারভিউ, পিপল হ্যাভ রিটেন দ্যাট আই এম জেলাস অফ ইউ অ্যান্ড আই এম হ্যাভিং ইনসিকিউরিটি অ্যাবাউট ইউ। আই সেড ইয়েস, ওকে, আই হ্যাভ নট সেড দ্যাট। আই সেড ওকে, ওকে, চলে গেল। তো সেই সময় যে ম্যাগাজিনগুলো হতো একে অপরের মধ্যে আগুন লাগিয়ে দিত। ওনাদের কিছু স্পাইসি স্টোরি দরকার টু পুট অন দ্য কভার, তো আমাকেই কভারে রেখেছিল। প্রথম থেকে ভেবে রেখেছিল রেখাজিকে কভারে রাখবে, মমতাকে কভারে রাখবে, এখন এদের মধ্যে আগুন কিভাবে লাগাবে। একটা এরকমই খবর হতো। খুব ছাপা হতো, সুলতানা ব্রুনইয়ের খুব কাছের ছিলেন আপনি, ওনার সঙ্গে আপনি দেখা করতে যেতেন, ওনাকে নিয়ে অনেক আলোচনাও হতো। না, এরকম হয়েছিল যে আমাদের একসঙ্গে 12টা ট্যুর ছিল, শাহরুখ, আমির আর আমার। আর ওই সময় আমি আমি লন্ডনে ছিলাম, হিলটন হোটেলে আমাদের রাখা হয়েছিল, মোরানি ব্রাদার্সরা। আর ইভিনিংয়ে একদিন ফারাত হোসেন নামে ওনাদের 12টা শোয়ে যিনি মেইন ছিলেন, অর্গানাইজার ছিলেন, তো উনি আমার দরজাতে নক করেন আর বলেন যে মমতা, দেয়ার ইজ প্রিন্সেস হামিদা অ্যান্ড শি ওয়ান্টস টু সি ইউ। প্রিন্সেস হামিদা সুলতান ব্রুনয়ের ডটার, আর ও আপনার খুব বড় ফ্যান, আর ও ডচেস্টার হোটেলে রয়েছে, তো ও আপনার সঙ্গে দেখা করতে চায়। তো আমি বলি, ইনি তো প্রিন্সেস, তাহলে ও নিজেই আসুন না আমার সঙ্গে দেখা করতে, ওয়াই শুড আই গো টু সি হার? তো ফারাদ সেজ, মমতা, শাট আপ। বললেন, ইউ ক্যান্ট হোল্ড, শি ইজ আ স্মল গার্ল। আমি বলি, শি ইজ আ স্মল গার্ল। আমি ভাবলাম কোনো কুইন টুইন হবেন, থ্রোনে বসে থাকেন, বলছেন আসতে, এরকম মনে হয়েছিল। তো আমি বলি, 1 সেকেন্ড, ফাটাফাটা আমি জামা কাপড় চেঞ্জ করি আর আমরা ডচেস্টার হোটেলে যাই। এই গোটা ডচেস্টার হোটেল ওনারই, আর ওর 3টে ফ্লোরেতে ওনাদের থাকার ব্যবস্থা আছে। আমরা যখন গেলাম, উনি একদম ডাউন টু আর্থ প্রিন্সেস ছিলেন। উনি মেঝেতে বসেছিলেন, আর আরও অনেক বাচ্চা, অরফ্যান বাচ্চারা ওখানে সঙ্গে ছিলেন ওনার। তো তারপর উনি আমাকে, ওর বার্থডে ছিল হামিদার ব্রুনইতে, তো উনি ওই জন্যই আমায় আমন্ত্রণ করেছিলেন, মমতা, ক্যান ইউ কাম টু মাই বার্থডে ইন দ্য ব্রুনয়? আই সেড আই উইল কাম, আই হ্যাভ নো প্রবলেম। তো সেই জন্য আমি গেছিলাম। উনি তো বিশ্বের রিচেস্ট ব্যক্তিদের মধ্যে একজন। হ্যাঁ, ওই সময় উনি রিচেস্ট ম্যান, সুলতান অব ব্রুনয়। তো আমি গেছিলাম ওখানে বার্থডেতে। 5000 ডিগনিটারিজ ছিলেন, মাইকেল জ্যাকসন থেকে শুরু করে অনেকে, কেউ কেউ পারফরমেন্সও করেছেন। আমরা সবাই এক টেবিলে বসেছিলাম। তো এইসব ব্যাপার নিয়ে আপনার গর্ব হতো, অ্যারোগেন্স হতো? আরে না না, এসব কিচ্ছু হয়নি। আমি কাউকে এখনো অবধি বলিনি এসব কথা। কিন্তু লোকে এমন অনেকে লিখেছিল। আছেন, অমিশা প্যাটেল বলেছেন মরিশাসে আমায় গালি দিয়েছে, ঝগড়া করেছে, মারপিট প্রায় শুরু হয়ে গেছে। আসলে যেটা হয়েছিল, ওই অ্যাডের শুটিং চলছিল 5-6 দিন ধরে, আর সন্ধেয় আমরা সবাই একসঙ্গে খেতে বসেছিলাম। তো একটা বুফে ছিল, and there was only one non-veg item kept and there was no level to the item.
তো আমি তুলে নিই ওই ননভেজটা, আর আমি খাচ্ছিলাম, আর বাজাজ, মিস্টার বাজাজ আমার সাইডে বসেছিলেন পাশেই, আর আমি চিবিয়ে যাচ্ছিলাম এক সাইড দিয়ে, কামড়ানোই যাচ্ছিল না, ব্রেকই হচ্ছিল না। তো আমি বলি, বাজাজ জি, অ্যান্ড দ্যাট ওয়াজ অনলি ননভেজ আইটেম কেপ্ট। আমি বললাম, এক্সকিউজ মি, ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য মিট? আমি ভাবলাম বাসি হবে, সেই জন্য এটা ইটস নট গেটিং বিটেন প্রপারলি ইন পিসেস। তো আমায় বললেন এটা হলো ডিয়ার মিট। তো আমি বলি ডিয়ার মিট? তখন আমি বলি, বাজাজ জি একটা কাজ করা উচিত ছিল, একটা লেবেল লাগানো উচিত ছিল, লোকে চিকেন খায়, মাটন খায়, ডিয়ার মিট আবার কে খায়? তো আমি বলি, ক্যান ইউ পুট নেক্সট টাইম লেবেল? অ্যান্ড আই টোল্ড হিম সো সফটলি, আমি বলি পুট ডিয়ার মিট। ও সামনে ছিল, কোনো নতুন মেয়ে, আমি জানতাম না এ কে, আমিশা প্যাটার্ন। ও মাই গড, ইউ সেলিব্রিটিজ আর সো প্রাইসি, সো হাই, ইউ আর মেকিং কন্ট্রোভার্সি, ইউ আর মেকিং ইস্যু অন ডিয়ার মিট। তো আমি কিচ্ছু বলিনি, আমি শুধু ওদিকে একবার তাকাই, আমি বলি এটা দুজনের মধ্যে আবার কে এসে গেল? লাইক ইউ নো, রাকেশ রোশন আর শাহরুখ খান কিছু কথা বলছেন, মাঝখান থেকে তৃতীয় কেউ, যার কোনো শুরুই হয়নি বলিউডে, আরো মাঝখানে বলতে শুরু করলো, কেমন ফিলিং হবে? আমার তো দুঃসাহস হবে না যদি শাহরুখ খান আর রাকেশ রোশন কথা বলছেন আর আমার কোনো অস্তিত্বই নেই, আমার কোনো স্ট্যান্ডিং নেই, আমি দুজনের মাঝখানে চলে যাব, আর সেটাও অন এ ইস্যু হুইচ ওয়াজ ভেরি। আপনি ওকে বলে দিয়েছিলেন তোমার যোগ্যতা কি রয়েছে? না না আমার না 15 লাখ না 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 না, আর তোমার আমি তো এই 1 কথা লাখ। বলিনি। আমার যে সেক্রেটারি ছিলেন ওই সময়, উনি বলেন, হু আর ইউ? এরপরে কি কথা হয়েছে সেটা আমি জানি না, সিরিয়াসলি আমি জানি না, আমি বলতে পারবো না যে এটা বলেছে, ও এটা বলেছে, এটা দুজনের মধ্যে ব্যাপার। সে সেড ইউ স্টে অ্যাওয়ে, ইটস নট এ কনভারসেশন বিটুইন ইউ। সবচেয়ে বড় কন্ট্রোভার্সি আর সবচেয়ে বড় অ্যারোগেন্সের কথা হয়েছে রাজকুমার সন্তোষীর সঙ্গে। হ্যাঁ, উনি বলেছেন যে আমাকে মমতা আন্ডারওয়ার্ল্ড থেকে দাউদ ইব্রাহিমকে দিয়ে হুমকি দিয়েছে। না না না, আমার আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কোনো যোগাযোগ নেই, দাউদের সঙ্গে তো আমার কোনোদিন দেখাই হয়নি, কোনো প্রশ্নই নেই। এক জায়গায় লেখা হয়েছিল যে মমতা কুলকার্নি অভিযোগ এনেছেন যে রাজকুমার সন্তোষী সেক্সুয়াল ফেভার চেয়েছিলেন রোলের বিনিময়ে। দেখুন, এটা হলো বলিউড ইন্ডাস্ট্রি, ওকে, এখানে এরকম সব হতেই থাকে। এখন আমি যখন এত বছর যুক্ত ছিলাম, এটা কি স্বাভাবিক নয়? কারণ আমরা এক এক মাস ধরে শুটিংয়ে যাই, এমনকি হতে পারে না যে আপনাদের একে অপরকে ভালো লাগলো, কিছু একটা হলো, এটা দরকারি নয় যে হয়তো লেগেছে হয়তো, তো ইটস ভেরি নর্মাল থিং। পাবলিকের মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে চান? সন্ন্যাসিনী হওয়ার ভাবনা আপনার মেন্টাল পিসের জন্য কি? কারণ আপনার অনেক ইন্টারভিউতে আমরা শুনেছি, দেখেছি যে মানে আপনার প্রফেশনাল লাইফ খুবই সাকসেসফুল ছিল বটে, বাট হ্যাঁ। পার্সোনাল লাইফে একটু আনলাকি ফ্যাক্টর ছিল আর কি। এমনটাই তো হয়, কোথা কোথা থেকে লাথি এসে যায়, তারপর মানুষ বলে অনেক হয়েছে, এটাও দেখেছি, ওটাও দেখেছি, এবার ভগবানকে দেখে নি। তো কোনো পার্সোনাল লাইফ বেঁচে আছে না বেঁচে নেই? কিছুই বেঁচে নেই আমার পরিবারের আর কেউ নেই, সবাই চলে গেছেন। আমার বাবা চলে গেছেন, কিন্তু আমি যাইনি, কারণ তপস্যাতে এরকমই হয়, এক জায়গায় আটকাতে হয়। ব্রহ্মচর্য ব্রত আমি ধারণ করেছি, ওটা 12 বছর পালন করতে হয়, তারপরে কিছু সিদ্ধি লাভ হয়। এই যে আপনি পালন করেছেন, এটা নিয়ে কিছু প্রশ্ন আছে আমার কাছে, আচ্ছা, কিন্তু একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে মমতা কুলকার্নির সঙ্গে সওয়াল জবাবের আরো একটা পর্ব। তো এখন সে কোথায়? সে অন্য কারোর সঙ্গে আছে। অন্য কোনো জেলে? না না, ও অন্য কারোর সাথে রয়েছে, ও বিদেশিনী। 12 বছর ধরে অপেক্ষা করে নাকি? ও তো 1 মাসও অপেক্ষা করবে না, গেছে তো নেক্সট অন্য কেউ এসে গেছে। না না, ওই মহিলার কথা আমি বলছি না, ওই শ্বেতাঙ্গের সঙ্গে আমার কি আছে? ভিকি গোস্বামী কোথায়? ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন মমতা কুলকার্নি, যিনি এখন মহামণ্ডলেশ্বর। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার থেকে মহামণ্ডলেশ্বর হয়ে ওঠা মমতা কুলকার্নির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি মাফিয়ার ফাঁদে পড়ে গেছিলেন। এখন আপনি বললেন যে দাউদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু ফ্যাক্টটা কি? হার্ড ফ্যাক্ট যেটা রয়েছে সেটা আমি বলছি। আপনার বিরুদ্ধে ড্রাগ মাফিয়ার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আসে, কেনিয়াতে কেস হয়েছে, তখন মুম্বাই পুলিশ আপনার ওপর কেস করে, আপনি অভিযুক্ত ছিলেন, আপনার বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্ট ইস্যু হয়, আর রেড
কর্নার নোটিশ আপনাকে নিয়ে জারি হয়, আপনার ফ্ল্যাট, আপনার সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যায়। দেখুন, আপনি কারোর ওপর কিছু অভিযোগ আনতেই পারেন। কেউ অভিযোগ থেকে মুক্তি পেয়েছে? সীতামা মুক্তি পেয়েছে। রামায়ণে বেচাইকে তপস্যা, ওনাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, তারপরেও এক ধোপার বিবেকহীনতার জন্য আবার ওনাকে দুবার বনবাস ভোগ করতে হয়েছে। কি কারণে? দেখুন, কারণ ওনার পাশে কেউ ছিল না। এইসব অভিযোগ এই জন্য লেগেছে কারণ ওই সময় ভিকি গোস্বামীর সাথে আপনার অন্তরঙ্গ রিলেশন ছিল। না, ওটাই আমি আপনাকে বলছিলাম। 97-এ ওনার বিরুদ্ধে কেস হয়, মুম্বাই পুলিশ করে ওনার বিরুদ্ধে। হ্যাঁ, আমি এটাই জাম্বিয়ার বলছিলাম। পুলিশ কেস করেছে, সাউথ আফ্রিকার পুলিশ করেছে, ও জেল খেটেছে। এই ভিকি গোস্বামীর কেনিয়াতে, নিজের সাউথ আফ্রিকাতে বেশ কিছু শুটিং চলতো ওনার, ক্যাসিনোতে, ওর প্রাইভেট জেটে। কিন্তু 15 বছর ও দুবাইতে জেলে ছিল কোনো একটা কেসে। আর 96-এ গোটা ইন্ডাস্ট্রি ওর সাথে দেখা করতে এসেছিল। আমি দেখা করতে যাওয়ার জন্য সবার লাস্ট ছিলাম। আর ওই সময় সেক্রেটারিও চেঞ্জ হয়ে যায়। আর সেক্রেটারি চেঞ্জ হয়, ওর সাহায্যে ও আমার সঙ্গে যোগাযোগ করে। আমার কথা বলে ভালো লেগেছিল। আর আমার অনেক কোস্টার ছিলেন যারা ওখানে ঘুরে এসেছিলেন। আমি ওদের জিজ্ঞেস করি, এই ভিকি গোস্বামীটা কে, তোমরা জানো? তো সবাই খুব ওর প্রশংসাই করছিল। আমি শুধু 10 দিন দেখা করেছিলাম ওর সঙ্গে, ভিকি গোস্বামীর সঙ্গে। আর তারপর আমি বম্বে চলে আসি। আর ওর কোনো হোটেলের ওপেনিং ছিল। প্রায় অর্ধেক বলিউড ওখানে পৌঁছে গেছিল। সবাই ওখানে, সব সেলিব্রিটি, আমি ওদের নাম নেব না, সবাই ওখানে পৌঁছে গেছিল, শুধু আমি ছাড়া। কারণ আমি শুটিংয়ে ব্যস্ত ছিলাম, আমি যেতে পারিনি। ওই রাত যেদিন ওর হোটেলের ওপেনিং ছিল, ও অ্যারেস্ট হয়ে যায় দুবাইতে। তারপর ও আমায় ভেতর থেকে ফোন করে, ওকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়। আমাকে ভেতর থেকে ফোন করে ও, আমিও প্রথমবার ফোন আসতেই কেটে দিয়েছিলাম। তারপর আবার সে বারবার ফোন করতে শুরু করে। তো আমি ওর ফোন ওঠাই, আমি বলি ইয়েস। আরও বলতে শুরু করে, দিস ইজ মাই লাস্ট কল মামস, জানি না আমি বেঁচে থাকবো নাকি মারা যাব। আমার এরা সলিটারি কনফাইনমেন্টে রেখে দিয়েছে। তো আমি বলি, তুমি আমার থেকে কি চাও? আমি তোমায় শুধু শেষ মুহূর্তের কথাটা বলতে চাই। আরও ফোনে কাঁদছিল। আমি বলি, ঠিক আছে, আমার কাছে তোমার এই জিনিসের কোনো জবাব নেই। তোমাকে হ্যাং করবে নাকি অন্য কিছু করবে, মরবে কি মরবে না। আমি বলি, আমি গিয়ে আমার গুরুর সঙ্গে কথা বলছি। আমি আমার গাড়ি নিয়ে গগনগিরি মহারাজের আশ্রমে যাই। উনি রাতে একা বসেছিলেন দোলনাতে, সমাধিতে ব্যস্ত ছিলেন। আর আমি ওনাকে জিজ্ঞেস করি, কিন্তু উনি এত বড় তপস্বী যে ওনাকে কিছু বলারই দরকার নেই। আমি শুধু একটা লাইন বলি, ওর ফোন এসেছিল, আমি ওকে কি জবাব দেব? ও বাইরে আসবে, এই প্রবলেম থেকে বেরিয়ে আসবে, ওর কাছে কিছু সময় আছে। ওর কাছে 12 বছর 15 বছর কিছু সময় রয়েছে। তো এই ব্যাপারে আমি বলেছি, আমি নবরাত্রি রাখবো, কেউ আসেই বলে লেটস গো টু প্রেসিডেন্ট হোটেল। তো আমার বারবার সংকল্প হচ্ছে, ভেঙে যাচ্ছে। তো গুরু উনি আমায় একবার বলেন, মামস ক্যান ইউ কাম অ্যান্ড সি মি? আমি বলি, ঠিক আছে, আমি তোমায় একবার, সেই সময় আমার মা মারা গেছিলেন, মা চলে গেছে, আমি একেবারে একা হয়ে গেছিলাম। আর এই ফোনেতে তোমার কাছে অন্তত একজন তো রয়েছে ফোনেতে, তো ওর সঙ্গে দেখা তো করে আসি। জেলেতে রয়েছে, বলছে জানি না বাঁচবো নাকি মারা যাব। তো আমি গেলাম। তো আমি ওর সঙ্গে ওখানে দেখা করতে গেলাম। আর ও আমাকে কথা দিল, তুমি কোনো শেখ টেকের কাছে যাবে না, এটা আমায় কথা দাও। আমি বলি, কেন? ও বলে, তোমায় দেখার পর আমায় ছাড়বে না। তো আমি বলি, ঠিক আছে, আমার কাছে একটাই রাস্তা খোলা আছে, ধ্যান আর ঈশ্বর ভক্তি করা, গুরু ভক্তি করা। আর সেটা আমি 12-13 বছর ধরে ব্রহ্মচর্য ব্রত অভ্যেস করতে করতে করেছি। আর আমার 13 বছর ব্রহ্মচর্য ব্রততে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে গেছিল। এই যে 7 চক্র রয়েছে, এই 7 চক্রের ওপর দেবদেবী থাকেন। এক এক দেবদেবী আমার পরীক্ষা নিয়েছিলেন, কঠিন পরীক্ষা নিয়েছিলেন, তবে গিয়ে কুণ্ডলিনী শক্তি পায়, জাগ্রত হয়ে এখানে চলে আসে। আর এর মাঝে 2012-13-তে কুম্ভ মেলা বসেছিল ওই প্রয়াগরাজেই আমি আসি 2012-13-তে। আর ও ছাড়া পেয়ে যায়, আর আমি প্রয়াগে আসি আমার তপস্যার জন্য। দেখুন মমতাজি, যে ব্যক্তির সঙ্গে আপনার 10 দিনের পরিচয়, হ্যাঁ,
সে আপনাকে দুবার করে ফোন করতো, তাও আবার জেল থেকে। সে আবার ড্রাগের না না, কেসে আমি তো জেলে দেখা ছিল। করতে গেছিলাম। কে যায় এমন মানুষের সাথে দেখা করতে? না 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 না, এই জন্য কারণ ওই ব্যক্তি মনের দিক থেকে ভালো ছিলেন, আপনি ওনাকে বুঝতে পারছেন না। ও মনের দিক থেকে খুবই ভালো ছিল। দেখুন, প্রত্যেকেরই নিজস্ব একটা ব্যাপার থাকে, যেমন আপনাকে কি বলবো। আপনি বলছেন যে আপনি তপস্যা করেছেন, আর আপনি হয়তো প্রথম তপস্বিনী হবেন যিনি দুবাইতে শেখ জায়েদ রোডে একটা ফ্ল্যাটে তপস্যা করেছেন। হ্যাঁ, আমি তো জানি তপস্যা যারা করেন ওনারা হিমালয়ের কোথাও যান, হরিদ্বারের কোনো আশ্রমে যান। না এটাই তো মানুষের, এটাকে কি বলবেন, অজ্ঞানতা, ইগনোরেন্স। হিমালয়তে গিয়ে পরমেশ্বর প্রাপ্তি করতে হবে। আমার কাছে আমার একটাই ফ্ল্যাট, ওর মধ্যে কোনো প্রাচুর্য নেই, শুধু নিচে আমার একটা কম্বল রাখা ছিল বসার জন্য, যেমন যোগীরা থাকেন। আপনি যাই করুন, আপনি যদি ভোগী হন, তাহলে আপনি যদি হিমালয়ের কেভের সাধনা করেন, আপনার ভোগ যাবে না। এই ভুলটাই তো আমরা করে থাকি। আমরা কাপড় দেখে ইনি যোগী কি যোগী নন সেটা ঘোষণা করে দিই। দেখুন কিন্তু না, এই আপনার ঘোষণা এই যে করা, তপস্যা, এই যে আপনার কুণ্ডলী জাগ্রত হয়েছে, ভগবানের থেকে আপনি যে এত শক্তি পেলেন, এর ব্যবহার আপনি একজন ড্রাগ মাফিয়াকে বাঁচানোর জন্য করতে চেয়েছিলেন? না, আমি তো এটাই বলছিলাম, ওনাকে বাঁচানোর জন্য আমার সাধনা ছিল। যেমনটা আমি বললাম, আমি এক মাস অন্ন ত্যাগ করেছিলাম, 40 দিন শুধু জল পান করেছিলাম, 60 দিন, দু মাস আমি কোনো অন্ন ছাড়া ছিলাম। এতে কি হয়ে গেছিল, ওটার যে আনন্দ ছিল এই ব্যক্তি আসুক আর আমি ওকে বিয়ে করব, সেটা নষ্ট হয়ে গিয়েছিল। এর জন্যই তো আমি বলেছি কিন্তু 12 সে তো বছর অলরেডি ধরে বিবাহিত ছিল। হয়তো হবে। কিন্তু আমি আপনাকে এটা বলবো যে ব্রহ্মচর্য ব্রতের কারণে আমার ওটা নষ্ট হয়ে গেছিল, ওকে পাওয়ার যে একটা ইচ্ছা। কারণ আমি একটা ইন্টারভিউতে পড়েছি যে যখন আপনি জানলেন যে ও বিবাহিত, তখন আপনি ওকে খুবই বকেছিলেন। ওটা 1996 হয়েছিল, যখন ও আমায় অ্যাপ্রোচ করা শুরু করেছিল। আর তারপর আমি বুঝতে পারি ওর সঙ্গে অন্য কারোর বিয়ে হয়েছে। তো আমি ফোন করে ওকে খুব ঝাড়ি, ওর এক বিদেশিনীর সঙ্গে বিয়ে হয়েছিল, বিদেশিনীর সঙ্গে। তো আমায় ও ফোন করে, আমি বুঝতে পারি যে ও বিবাহিত। আমি ওকে খুব বকি, তুমি আমার সঙ্গে কি করতে চাইছো? ও বলে, মামস, হোয়াট হ্যাপেন? আই সেড, ইউ ডিডন্ট টেল মি ইউ গট ম্যারিড। আমি বলি, ইটস বেটার উই ব্রেক অফ রাইট নাও। বেশি গভীরে চলে গেলে প্রেম আরও বেড়ে যায়, তখন সেই জায়গা থেকে বেরিয়ে আসা আরও কঠিন হয়। আমি বলি, তুমি আমায় আগে কেন বলনি যে তুমি বিবাহিত? তো ও বলে, মামস, ও নিজেই আমায় বলে ওই মহিলার সঙ্গে ওর তেমন ভালো সম্পর্ক নেই, ও আলাদা থাকে, আলাদা ঘরেতে শোয়। তো এখন সে কোথায়? ও অন্য কারোর সঙ্গে রয়েছে। অন্য কোনো জেলে? না না না, ও অন্য কারোর সঙ্গে রয়েছে। ও তো বিদেশিনী। বিদেশিনীরা 12 বছর ধরে অপেক্ষা করবে নাকি? ও তো 1 মাসও অপেক্ষা করবে না। গেছে তো নেক্সট ডে অন্য কেউ এসে গেছে। না না, আমি ওই মহিলার কথা বলছি না। ওই শ্বেতাঙ্গকে নিয়ে আমি কি করব? এই ভিকি গোস্বামী কোথায়? ও এখন আমেরিকার জেলে আছে। আ এরকম হয়েছিল যে ও 2013-তে বেরিয়ে সোজা কেনিয়া যায়। আমার সঙ্গে ওর দেখাই হয়নি। আর তারপরে ও 2-1 বছর অন্তরালে ছিল। 1-2 বছরও অন্তরালেই ছিল। তোকে বাইরে কিন্তু আনার জন্য আপনি আর তপস্যা করেননি? না 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 না, আপনি আমার কথা শুনুন না। 2-3 বছর ধরে ও নিজে সাদাসিধে জীবন কাটায়। ওর সঙ্গেও অনেক দুর্ব্যবহার হয়েছে। আমি বেশি বলতে পারবো না, ও এলে বলতে পারবে, আসবে কি আসবে না। এখন আমি ওর কর্মকে ওর ওপরেই ছেড়ে দিচ্ছি। দেখুন, যে সোজা আসতে চায়, যেমন রাবণ সীতাকে হরণ করেছিলেন, ওনার ভাই তো বিভীষণ ছিলেন। বিভীষণই কতবার গিয়ে বলেছে, সীতা আমাকে ফিরিয়ে দাও, সীতা আমাকে ফিরিয়ে দাও। এটা কিন্তু রাবণ তো বিভীষণের কথা শোনেনি। তো জীবনেও তেমনটাই ঘটে, কে জানে কাকে কি কর্মফল ভোগ করতে হবে। তো আজ আপনি এরপর ও আবার আমেরিকায় যায়, আবার 2016 থেকে যখন আমার ওপর কেস হলো, 2016, 17, 18, 19, 20, তারপর আমি আবার তপস্যায় ফিরে যাই। এবার আমি আমার ওপর যে কেস দেওয়া হয়েছিল, আর 2017-তে আমি নরেন্দ্র মোদী আর অমিত শাহকে একটা চিঠিও লিখি। পরে আমি ওটা প্রকাশ্যে আনবো, ওটা রিলিজ করে দেব। ওনাদের আমি সোজা বলেছিলাম যে আমি তপস্যা ছাড়া আর কিছুই করিনি,
আর এই অভিযোগ আপনার কমিশনার এসিপি করেছিলেন, এটা ভুল ছিল। ওটা আমি 2017-তে চিঠিতে লিখেছিলাম, সেটা আমি রিলিজ করব আপনাদের জন্য। সেখানে আমি কি লিখেছিলাম সেটাও আপনারা দেখবেন। তো আজ আপনি পাবলিককে বলে দিন না, তাতে কি লেখা ওতে ছিল? অনেক বিস্তারিতভাবে লেখা ছিল। আমি এত বছর তপস্যা করেছি, আর আমি ড্রাগসে কে যায়? টাকার জন্য কেউ কেউ ড্রাগসে জড়ায়। যে বলিউডে একদিনে গিয়ে 10 লাখ টাকা কামায়, নিজে 3-3টে অ্যাপার্টমেন্ট নষ্ট হতে দেখে, সেখানে আমি 25 বছর যাইনি, নষ্ট হয়ে যাক, যা খুশি হয়ে যাক, তা দেখতে পর্যন্ত যায়নি। সে নাকি ড্রাগসে জড়াবে? ড্রাগসে কেন জড়াবে? টাকার জন্য। আর একটা ঘরে আমি থাকি। আপনার কি এই ব্যাপারে রিগ্রেট হয় যে একটা ভুল ব্যক্তির প্রেমে পড়ে গেলেন, তার বদলে এত সমস্যায় জর্জরিত হতে হলো? কত দুঃখ সইলেন? আজ একটু একটু হচ্ছে, আজ হচ্ছে, কিন্তু আমি মনে করি এর পেছনে ভগবানেরই কোনো প্ল্যানিং রয়েছে। বিকজ 2016 থেকে 2024 অব্দি আমি আরো কঠিন তপস্যা করেছি, যেটা আমি আপনাকে বলেছি। আমি এখানে 2012 অব্দি, আমি তখনও অব্দি সিদ্ধ অবস্থায় পৌঁছইনি। ওই 2016-তে আমার ওপর যে বিপদ এসেছিল, ওর ওপরেও সেটা এলো, তো আমার তপস্যার এই অবস্থা ছিল। তো যখন আমার ওপর কেস হয়ে গেল, আমি তখন তো পৃথিবী আকাশ এক করে দিলাম। না, আমি আপনার এই ব্যাপারটার প্রশংসা করব যে আপনি সমস্ত প্রশ্নের খোলাখুলিভাবে সোজা সবটা জবাব দিয়েছেন। আপনি কোনো কথা ঘোরানোর চেষ্টা করেননি, সমস্ত ফ্যাক্টস আপনি সবার সামনে রেখেছেন। এটা খুবই ভালো কথা। আমি পাবলিকের থেকে দু একটা প্রশ্ন নিতে চাই। আমার প্রশ্ন এটাই যে একবার লালু যাদব আপনাকে পাটনাতে ডেকেছেন, ওই শো নিয়ে খুব আলোচনা হয়েছিল। ওটার ব্যাপারে কি বলবেন আপনি? আচ্ছা, ওই সময় তো আমি জানতামই না লালুকে। দিব্যি করে বলছি, কি হয়েছিল জানেন তো? ওই সেক্রেটারি যে আমার সঙ্গে বিকির যোগাযোগ করেছিল, নতুন নতুন এসেছিল, 2 মাস হবে, আর আমি গোয়াতে ছিলাম, একটা কার্নিভাল প্রোগ্রাম চলছিল, সেটা চিফ গেস্ট হওয়ার জন্য। আর ওখানে উনি আমায় ফোন করে বলেন যে মমতা, এখান থেকে তুমি স্ট্রেট যাবে বিহার। তো আমি বললাম ঠিক আছে, কিন্তু কেন? আমায় বলেন ওই ওখানে একটা শো আছে, আর এরকম এরকম। আমি গণেশ হেগড়ের সঙ্গে, গণেশ হেগড়ে সেই সময় কোরিওগ্রাফার ছিলেন, আমরা 10 জন ডান্সার ছিলাম। আমার একজন ড্রেস ডিজাইনার ছিলেন, ও ছিল, মেকআপ ম্যান ছিল, হেয়ার ড্রেসার ছিল। আমরা ফ্লাইটে করে যাই আর নিচে নামি। ওই সময় বিলিভ মি, ভগবান সাক্ষী ছিলেন, বিহার কোথায় ছিল। আমরা গাড়িতে ছিলাম, যাচ্ছিলাম। আমার যে হেয়ার ড্রেসার আমাকে বলে আমি পিন নিতে ভুলে গেছি ম্যাডাম। আমি বলি এখন কি করব? তো বলে কোনো শপ যদি থাকে আমরা দাঁড়াই আর জিজ্ঞেস করি বব পিন আছে কিনা। ওই ড্রাইভার ছিল যে, আমি তাকে বলি ড্রাইভার জি 1 মিনিট দাঁড়াও, এই একটা দোকান গেল, ওটাতে দাঁড়াও। ও বলে কেন? আমি বলি আমার হেয়ার ড্রেসার বব পিন আনতে ভুলে গেছে। ও বলে না না, এখানে দাঁড়াতেই পারবো না। আমি বলি কেন দাঁড়াতে পারবে না? বলে এটা তো নকশাল এলাকা। আমি বলি নকশাল এলাকা মানে কি হয় এখানে? আমি বলি কি? আর আমার মনের মধ্যে ধক 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 হতে শুরু করে দিল। আমরা তারপর হোটেলে পৌঁছলাম। হোটেলে তো অফিসারদের লম্বা লাইন, যেন কোনো যুদ্ধেতে গেলে যেরকম হয়, এরকম AK-47 নিয়ে 100 পুলিশ ডান দিকে, 100টা পুলিশ বাঁ দিকে। আমরা গেলাম ওপরে, ওপরে আমাদের রুম পর্যন্ত চলে এলো পুরো মিলিটারি বাহিনী। আমি আমার রুমের দরজা খুললাম, যেন 5000 লোক আমার রুমের মধ্যে বসে রয়েছে। কারোর বউ, তার বাচ্চা 5000 একটু বেশি কাচ্চা। হয়ে গেল। না না, পুরো ভর্তি ছিল। হাজার তো হবে, পুরো দেখতে পাইনি, কিন্তু যা ভিড় ছিল না, পুরো ভর্তি ছিল। সোফাতে কোনো জায়গা ছিল না, মানে প্রতিটা কোনায় মানুষ আর মানুষ। লোক আপনার কামরা ভর্তি ভর্তি ছিল। আর তারপর 1 ঘন্টা পর ফোন এলো যে আপনার শো রেডি আছে। আমরা সবাই, গণেশ হেগড়ের আরো ডান্সার আছে, তারা এখানে পৌঁছলো। ড্রেসিং রুমে দেখছি আরো লোক, আরো 10,000 লোক ড্রেসিং রুমে। মানে যত বড় ড্রেসিং রুম, তার প্রত্যেকটা কোণা একদম ভর্তি, ড্রেসিং করার জায়গা নেই। তো ডান্সার সবাই আমার চলে এলো। গণেশ হেগড়ে আমার কাছে এসে বলল মমতাজি, আমরা এখন কি করব? আমরা সবাই ট্র্যাক প্যান্ট পরেছিলাম, আর আমায় ডান্স করতে হবে লম্বা লম্বা ঘুঙ্গাট গায়ে, এই গানের ওপর ডান্স।
আমি বলি এক কাজ করি, এই ট্র্যাক শুটেই উইল গো অন দ্য স্টেজ, নোবডি চেঞ্জিং, কারণ চেঞ্জিং এর কোনো জায়গা নেই। আমরা স্টেজে উঠে চটপট ব্যাক টু ব্যাক উই ডিড ওয়ান আফটার দি আদার। আর সব ডান্সার আমার রুমে বসেছিল। উই আর ওয়েটিং ফর দ্য ফ্লাইট নেক্সট ডে ইন দ্য মর্নিং, ইট ওয়াজ 7 o'clock। সব ডান্সার এরকম গোল করে আমার রুমে বসে, আমার রুমে লোক যাওয়ার রাস্তা ছিল না, সব ডান্সার আমার রুমে এইভাবে বসেছিল। ওরা ভাবছে কোথায় ফেসে গেছি আমরা। আমি আমার হাসমুখ, যিনি সেক্রেটারি ছিলেন, তাকে ফোন করি। আমি তাকে বলি, তোমাকে বিহারে কে শো করার কথা বললো? আমি বলি, ইজ মানি ইম্পর্টেন্ট? বিলিভ মি, ওই সময় আই এম রিফিউজিং ফিল্ম লেফট রাইট সেন্টার, আমার টাকা দরকারই নেই। আমি তাকে বলি, ইউ আর গিভিং ইম্পর্টেন্স টু মানি। এটা তো দেখবে যে বিহারের কি পরিস্থিতি। আমি জানতাম না বিহারের কি পরিস্থিতি ছিল। এনিওয়ে, আমরা এয়ারপোর্টে পৌঁছলাম, আমরা সব ডান্সাররা পৌঁছলাম 200 গার্ডকে সঙ্গে নিয়ে। আর আমাদের কেউ বলল, যদি আপনারা এই ফ্লাইট মিস করেন তাহলে নেক্সট ফ্লাইট শুধু 7 দিন পরে পাবেন। কিন্তু আমি তো মহাকালের মহামৃত্যুঞ্জয় মনে মনে পড়ে যাচ্ছিলাম, ওম ত্রম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম। যেন ফ্লাইট আসে আর ফ্লাইট যায়, তার ব্যবস্থা যেন হয়। ফ্লাইট এলো আর যেই টেক অফ করলো, সব ডান্সাররা হাততালি দিতে শুরু করলো। তো কোনোভাবে বেঁচে ফিরলাম। বম্বে এসে গেলাম আমি। 10 দিন পর এই সব শুনতে পেলাম, লালু প্রসাদ, অমুক প্রসাদ, তমুক প্রসাদ। ও লালু প্রসাদও বেচারা, আমি জানতাম না কে ছিলেন। উনি অ্যানাউন্সমেন্ট করলেন, বেচারা কে মমতা কুলকার্নি, বেচারার নাম এইভাবে নিয়ে যাচ্ছেন। তো আমি তাকে রাজ্যসভার সিট দিয়ে দিচ্ছি। তো প্রেস আমার কাছে চলে আসে, মমতাজি আপনাকে লালু। আমি বলি, কে লালু প্রসাদ? না, উনি বিহারের চিফ মিনিস্টার। আমি বলি, আচ্ছা। না, উনি বলছেন আপনি রাজ্যসভাতে, ভাবুন রাজ্যসভায় যাচ্ছেন, আপনি গাড়ি পাবেন। আমি বলি, আচ্ছা। জানেন আমি কিভাবে ওখান থেকে দৌড়ে পালিয়ে এসেছি? আমার এসবের দরকার নেই। আমি বললাম, বলিউডের পলিটিক্সই আমি বুঝি না, তো ডাইরেক্ট পলিটিক্সে যার ব্যাপারে আমাকে তো কেউ বোঝায়নি। কে লালু প্রসাদ, কি প্রসাদ? এখন আপনার লক্ষ্য এটাই যে কখনো পলিটিক্সে যাবেন না? একদম না। বিহারে নয়, অন্য কোথাও? এখনো তো অবধি চিন্তা ভাবনা করিনি। এখন তো ব্যাস মহামণ্ডলেশ্বরের যেটা আমি পেয়েছি ওটা নিয়ে থাকবো। যদি তা না থাকে, যদি ফিরিয়ে নেয় তাহলে? দেখুন, এরকম বলার অর্থ, অর্জুনকে যদি আমরা মহামণ্ডলেশ্বর না বানাই তাহলে কি তিনি তীর ছুড়বেন না? গিয়ে নিজের শক্তিকে দেখাও। মমতাজি, আমি আপনাকে সব ধরনের প্রশ্ন করেছি, আপনার ভক্তি নিয়ে, আপনার শক্তি নিয়ে, আপনার সিনেমা নিয়ে, আপনার বিরুদ্ধে যা যা অভিযোগ ছিল। আর আমাকে এটা বলতেই হবে যে সমস্ত কথার আপনি খুবই খোলাখুলি উত্তর দিয়েছেন, কোনো প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেননি। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকে আদালতে আজকের জাজ আচার্য প্রমোদ কৃষ্ণময় রায়দান আজকের মোকদ্দমার। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালিয়েছি এক সময়কার অনেক বড় সুপারস্টার মমতা কুলকার্নির ওপর। আজ উনি মহামণ্ডলেশ্বর হয়েছেন। আজকের মোকদ্দমায় রায় শোনানোর জন্য আমাদের জাজ হলেন পীঠাধীশ্বর কল্কি ধামের আচার্য প্রমোদ কৃষ্ণম। সমস্ত অভিযোগ আর শুনানির উপর নজর রেখে এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে উনি ওনার জীবনকে রূপান্তরিত করার একটা ভালো কাজ করেছেন। কিন্নর আখাড়ার মহামণ্ডলেশ্বর হওয়ার বিতর্কে এই আদালত মনে করে যে সন্ন্যাস ধারণ করা শরীর নয়, এটি আত্মার বিষয়, আর আত্মার কোনো লিঙ্গভেদ হয় না। সেই জন্য ওনার কিন্নর আখাড়া থেকে মহামণ্ডলেশ্বর হওয়া কোনো পাপের কিছু নয়। কিন্তু এই আদালত এটাও মনে করে যে সন্ন্যাস ধারণ করা সনাতন ধর্মের একটি মহান পরম্পরার অংশ, কোনো ফিল্মের গল্প কথা নয় এটা। সেই জন্য এই আদালত ওনার থেকে এখন প্রত্যাশা করছে যে উনি ওনার জীবনের এই নতুন যাত্রাকে সনাতনের প্রতি সমর্পিত হয়ে সন্ন্যাসের মর্যাদা আর পরম্পরা নির্বাহন করে সনাতন ধর্মকে জোটবদ্ধ করার কাজ করবেন। গোটা মোকদ্দমা চলাকালীন ওনার চোখ দিয়ে গড়ানো জল ওনার হৃদয়ের নির্মলতাকেই তুলে ধরেছে। ममता कुलकर्णी के लोग
এতদিন একজন বড় শিল্পীর পরিচয়ে জানতেন, কিন্তু এখন ওনাকে এক তপস্বিনী যোগিনীর রূপে জানা যাবে। এবং এই প্রত্যাশা আর ভাবনার সঙ্গে আদালত ওনাকে যাবতীয় অভিযোগ থেকে মুক্ত করছে। থ্যাংক ইউ। এই বিশ্বাসের সঙ্গে যে মমতা কুলকার্নি এইভাবেই ধর্মের সেবা করতে থাকবেন, মানুষের ভালো, শান্তি আর কল্যাণের জন্য কাজ করতে থাকবেন, আজকের মোকদ্দমা এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।